আসসালামু আলাইকুম। মাঠপড়ার পক্ষ থেকে আমি মোহাম্মদ তৌহিদুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ক্লাসে। এই মুহূর্তে যারা আমাকে দেখছেন তারা একটু কাইন্ডলি জানাবেন যে আমাকে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা, বা আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, বা বোর্ডের লেখাটা ক্লিয়ার আছে কিনা। একটু কাইন্ডলি জানাবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আপনাদের কনফার্মেশন পেলেই আমি ক্লাস শুরু করে দিব। ওকে, আলিফ আল হুরুন আমাকে সালাম জানিয়েছেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আলিফ আল হুরুন কেমন আছেন আপনি? কোথা থেকে দেখছেন? ওকে, বলছে ঠিক আছে, গুড। জি ভাই, ঠিক আছে। আশা করি সব ঠিকঠাক আছে, একদম ক্লিয়ার আছে। আপনাদের দেখতেও খুব বেশি সমস্যা হচ্ছে না, আলোর রিফ্লেকশনও খুব বেশি পড়ছে না, বোর্ডটা ভিজিবল। ওকে, ঠিক আছে। আমরা এর আগে 4টা ক্লাস করেছি। অনেকেই ক্লাসগুলো করেছেন, অনেকেই ক্লাস মিস করেছেন, করেন নাই। তো আপনাদের অলরেডি বিসিএস পরীক্ষা কিন্তু একদম মানে ঘনিয়ে আসছে। প্রাইমারি পরীক্ষাগুলো হয়ে যাবে, আজকে কোনো পরীক্ষায় রাখতে হবে না, সবগুলো পরীক্ষায় এখন ঠিকঠাক মতো নিয়ে ফেলবে। তো সেই সময়ের প্রিপারেশনটা খুব ভালো নিয়ে রাখা উচিত, তাই না? ওকে, আপনারা জানেন যে আজকে লেকচার 5, আপনাদের কাছে লেকচার শিটটা আছে। এই বইটা, বইটি সংগ্রহ করে নেবেন। চমৎকার একটা বই, সুন্দর সাজানো গোছানো একটা বই। ঠিক আছে, সবাই বইটা সংগ্রহ করবেন। ওকে, এই বই সংগ্রহ করবেন আর এই বই থেকে আমরা পড়াই। আর এখানকার টপিকগুলো তথ্যগুলো একদম চমৎকার করে সাজানো গোছানো আছে। তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব, পড়াশোনা করব, সেই টপিকের নাম হচ্ছে সন্ধি। সরি, সন্ধি না, সন্ধি আমরা পড়েছি আগে। আজকে আমরা যে টপিকটা শিখবো তা হচ্ছে সমাস। সবচেয়ে বড় চ্যাপ্টার আমরা মনে করি এবং সবচেয়ে ভয়ঙ্কর যে চ্যাপ্টার মনে করি, সেই চ্যাপ্টার নাম হচ্ছে সমাস। আসলে আমরা সমাস শিখব। আসলে এই সমাসটা আসছে কোথা থেকে? এই সমাসটা আসছে 6 মাস বলতে বলতে, যেমন দেখেন বলতাম কি 6 মাস 6 মাস 6 মাস সমাস 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 সমাস, মানে 6 মাস থেকে বলতে 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 একটা সময় সমাস হয়ে গেছে। এর থেকে বুঝতে পারি যে সমাস শিখতে গেলে আমাদের মিনিমাম 6 মাস সময় লাগবে। যদি আমরা সমাস ভালো করে শিখতে চাই তাহলে আমাদের সময় লাগবে কত মাস? 6 মাস সময় লাগবে। আর আমরা সমাস শেখার জন্য কোন একটা পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য সময় পাই কয় মাস? 4 থেকে 5 মাস সময় পাই, তাই না? কিন্তু শুধু কি আমরা 4 থেকে 5 মাস শুধু কি সমাসই পড়বো আর সাবজেক্ট পড়বো না? অবশ্যই পড়তে হবে। আর কোচিং সেন্টার গুলো বলেন বা ক্লাসে বলেন, আপনাদের সমাজ শেখানো হবে কয়দিন? সর্বোচ্চ 2 দিন, এর বেশি শেখানো হবে না। আর আমরা এই মুহূর্তে সমাজ শেখানোর জন্য সময় পেতে কতক্ষণ? সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা। আর আশা করছি এর মধ্যে আমরা সমাজ শিখে ফেলবো। কিভাবে শিখে ফেলবো দেখেন, আপনি কিন্তু এই মুহূর্তে সমাজের উপর পিএইচডি করবেন না। এই মুহূর্তে সমাজের একদম পুঙ্খানুপুঙ্খ রূপ জানতে হবে না। এখন আপনাকে জানতে হবে কি? এখন জানতে হবে যে আপনি যতটুকু জানলে বা পড়লে উত্তর করতে পারবেন, মানে এই কম্পিটিটিভ এক্সাম গুলোতে, তাহলেই হবে। আর আমরা সেইটাই শুরু করবো, ঠিক আছে? আশা করছি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। এর মধ্যে যুক্ত হয়েছে আমার সঙ্গে স্বাধীন কুমার মন্ডল, আছেন সুমাইয়া তাবাসসুম ইমান। স্বাধীন কুমার মন্ডল আমাকে জানাচ্ছে গুড আফটারনুন স্যার। হ্যাঁ, গুড আফটারনুন। সঙ্গে সুমাইয়া তাবাসসুম ইমান আমাকে সালাম জানিয়েছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এবং আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাই সুস্থ আছেন তো, তাই না? আশা করছি সবাই সুস্থ সবল ভালো আছেন। চলুন আমরা শুরু করে দিই। তাহলে সমাজের একদম বেসিক পার্ট থেকে শুরু করে আমরা ধীরে 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 হায়ার দিকে এগিয়ে যাব। ওকে, আচ্ছা, কারা কোথা থেকে দেখছেন একটু জানাবেন। আমি এখন ঢাকাতে আছি, একদম পুরান ঢাকা যাকে বলে সেই দিকে আছি। আর পুরান ঢাকার আশেপাশে কেউ থাকলে সন্ধ্যার দিকে চায়ের দাওয়াত দিতে পারে, কোনো সমস্যা নেই। যদি ফ্রি থাকেন তাহলে হয়তো চা খাওয়া যেতে পারে। যদি পুরান ঢাকার দিকে থাকেন, আসলে পুরান ঢাকা তো আবার ছোট এরিয়া না, বিশাল বড় এরিয়া। পুরান ঢাকার আজিমপুর এরিয়াতে থাকেন তাহলেই সেই সুযোগটা হতে পারে। ওকে, স্বপ্নিল স্যার দুদিন কুমিল্লা থেকে। কুমিল্লাতে আসছি 5 তারিখে। 5 তারিখে কুমিল্লা থাকবো সারাদিন, একদম কুমিল্লা শহরে। স্বপ্নিল স্যার, তারপর হচ্ছে স্বাধীন বলছে যে ফরিদপুর থেকে, এমা চট্টগ্রাম থেকে। হ্যাঁ, চলেন শুরু করি। আসলে সমাজের এখন প্রথম কিছু জিনিস শিখে যেগুলো আমাদের জানা উচিত। যদি বলি যে সমাজ কোন তত্ত্বের আলোচ্য বিষয়, সমাজ হচ্ছে শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়।
সমাস কোন তত্ত্বের আলোচ্য বিষয়? সমাস হচ্ছে শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। এরপরে দেখেন আমরা যদি সমাসকে ভাঙি বা সমাসকে বিশ্লেষণ করি তাহলে কি পাই? সমাসের বিশ্লেষিত রূপ হচ্ছে সম যোগ অস যোগ অ। একটু ভালো করে দেখেন যে সমাসের বিশ্লেষিত রূপ হচ্ছে সম যোগ অস যোগ অ, বা সমাসকে যদি ভাঙা হয় তাহলে আমরা এইটা পাই। এখন দেখেন এইটা কিন্তু তাহলে এই ভাঙাটা দেখে আমরা বুঝতে পারছি যে এইটা প্রকৃতি প্রত্যয় সাধ্য শব্দ। কি সাধ্য শব্দ? সমাস হচ্ছে প্রকৃতি প্রত্যয় সাধ্য শব্দ। আর এই অসের আগে কিন্তু প্রত্যয়ের সাইন আছে বা ক্রিয়ামূল সাইন আছে, তার মানে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে কৃত প্রত্যয়। তাহলে সমাসকে ভাঙানো হয়েছে কোন প্রত্যয় দ্বারা? কৃত প্রত্যয় দ্বারা। ওকে, এরপর আসেন সমাস অর্থ কি। দেখেন সমাস অর্থ পাই আমরা, একটা পাই হচ্ছে মিলন, আরেকটা পাই আমরা সংক্ষেপণ, আরো পাই একপদীকরণ। কি কি শিখলাম? সমাস অর্থ হচ্ছে মিলন, সমাস অর্থ হচ্ছে সংক্ষেপণ, সমাস অর্থ হচ্ছে একপদীকরণ। এখন এই যে মিলন নিয়ে যদি আলোচনা করি, তানিয়া হাসান এসে একটা ছোট করে কমপ্লেইন করে গিয়েছেন, মানে কমপ্লেইন করছেন যে সাউন্ড ক্লিয়ার না। আচ্ছা, আপনারা কি সাউন্ড ক্লিয়ার পাচ্ছেন না? একটু জানাবেন। আর বাকি যারা দেখছেন যে সাউন্ড ক্লিয়ার কিনা। আমার বিশ্বাস সাউন্ড ক্লিয়ার হওয়ার কথা, কারণ কখনো তো সাউন্ডের প্রবলেম মানে ফেস করিনি। হয়তো এমন হতে পারে যে তানিয়া আপু আপনার নেটটা বাফার করছে, এই কারণে হয়তো সাউন্ড একটু শুনছেন না। এই যেমন দেখেন সবাই বলছে ক্লিয়ার, যেমন আসিফুর রহমান তৌফিক ভাই ক্লিয়ার বলেছেন, স্বাধীন কুমার মন্ডল ভাই ক্লিয়ার বলেছেন। তার মানে আমার এখানে কোনো সমস্যা নেই, সমস্যাটা আপনার একান্তই ব্যক্তিগত। আচ্ছা, এই যে মিলন, এই মিলন কথা মনে পড়লে আমাদের আরেকটা শব্দের অর্থ মনে পড়ে যায়, তা হচ্ছে সন্ধি। আমরা সন্ধিতেও পড়েছিলাম যে সন্ধি অর্থ মিলন, আবার এখন সমাস করছি সমাস মিলন। হ্যাঁ, দুটাতেই মিলন বিষয়ক কার্যকলাপ আছে, তবে এই মিলনটা কিসের মিলন ঘটে সেটা জানতে হবে। সন্ধিতে আমরা মিলন পেয়েছিলাম ধ্বনি বা বর্ণের, আর সমাসে মিলন পাচ্ছি পদের। অর্থাৎ অনেকগুলো পদ একসঙ্গে মিলিত হয়ে এক পদ হয়, এটাকে বলছি আমরা সমাস। এরপরে সংক্ষেপণ করা মানে অনেকগুলো পদকে এক পদে সংক্ষেপে করছি, আবার এক পদীকরণ করছি। আর এই জন্যই সমাসের অর্থ মিলন, সংক্ষেপণ বা এক পদীকরণ। আশা করছি বুঝতে পেরেছেন। এরপর লিখবেন যে সমাসের জ্ঞান, অংশ বা প্রতীতি। এখানে যে সমাসের জ্ঞান, অংশ বা প্রতীতি লিখলাম না আমি, এটা আছে হচ্ছে পাঁচটি। কয়টি আছে? পাঁচটি। সমাসের জ্ঞান, অংশ, এটা আবার অনেকে বুঝতে পারবেন না, আমি একটু ক্লিয়ার করে লিখে দিচ্ছি। সমাসের জ্ঞান, অংশ বা প্রতীতি কয়টি আছে? সমাসের জ্ঞান, অংশ বা প্রতীতি হচ্ছে পাঁচটি। কি কি পাঁচটি আসে এই পাঁচটা আমরা শিখবো। আর আশা করছি এইটুকু হয়ে গেছে, এইটুকু আপনারা বুঝতে পেরেছেন। ওকে, দেখেন আমি ব্যাস বাক্য লিখলাম এরকম যে সিংহ চিহ্নিত আসন ইকুয়াল হচ্ছে সিংহাসন। লিখেছি দেখেন যে সিংহ চিহ্নিত আসন ইকুয়াল হচ্ছে সিংহাসন। এখন এই যে সিংহ, এটাকে আমরা বলছি প্রথম পদ, এরপরে আসনটাকে বলছি শেষ পদ। এটাকে আমরা প্রথম পদও বলতে পারি, আবার পূর্ব পদও বলতে পারি, এটাকে শেষ পদ বা উত্তর পদ বলা যায়। ঠিক আছে? ওকে, এখন দেখেন এই যে সিংহ, এই যে চিহ্নিত, এই যে আসন, প্রত্যেকটা এক একটা হচ্ছে সমসমান পদ। তার মানে সিংহ সমসমান পদ, চিহ্নিত সমসমান পদ, আসনও সমসমান পদ। আবার এই প্রত্যেকটা মিলে একটা বাক্য হয়েছে, আর এই বাক্যটাকে আমরা বলছি ব্যাস বাক্য। কি বাক্য বলছি? ব্যাস বাক্য। তাহলে এখানে কয়টা পেলাম? চারটা। একটা হচ্ছে পূর্ব পদ, একটা হচ্ছে শেষ পদ, আর প্রত্যেকটা হচ্ছে সমসমান পদ। আবার এই পুরো বাক্যটাকে বলছি ব্যাস বাক্য, চারটা অংশ পেয়েছি। আর এই পাশে রেখে বলছি আমরা সমস্ত পদ বা সমাস নিষ্পন্ন পদ। কি বলতে পারি? সমস্ত পদ অথবা সমাস নিষ্পন্ন পদ। এই পাঁচটা অংশকে আমরা বলছি সমাসের জ্ঞান, অংশ বা প্রতীতি। তাহলে পরীক্ষায় যে প্রশ্ন আসে যে সমাসের জ্ঞান কয়টি, বা সমাসের অংশ কয়টি, বা সমাসের প্রতীতি কয়টি, উত্তর হবে কয়টি? পাঁচটি। কি এই পাঁচটি হয়ে যাবে। ওকে,
হ্যাঁ, সাজু কুমার মন্ডল, আপনি উত্তর ঠিক দিয়েছেন যে সিংহাসন। আশা করছি এটুকু বুঝতে পেরেছেন। এবার আসেন আমরা সমাসের প্রকারভেদ শিখব। এই সমাসের প্রকারভেদ নিয়ে বেশ নাটক চলছিল অনেকদিন থেকেই, তবে এখন আপনি যদি সমাসের জন্য প্রকারভেদ দেখেন, নতুন যে ক্লাস 9 10 একদম নতুন যে বইটা এসেছে, এই বইয়ে অনেক কিন্তু পরিবর্তন এসেছে। তো এই সমাজের এই পরিবর্তনটা অনেক আগে থেকে আমি পড়াতাম, কিন্তু সেটা এখন 9 10 এর বইয়ে উল্লেখ হয়েছে। তা হচ্ছে আগে আমরা সমাজ করতাম 6 প্রকার। কয় প্রকার বলতাম? 6 প্রকার করতাম। কিন্তু সমাজ বেসিক্যালি বা প্রধানত হচ্ছে 4 প্রকার। কারণ দেখেন, তিনটা সমাজ আছে। কি কি সমাজ? একটা হচ্ছে তৎপুরুষ কর্মধারয়, তৎপুরুষ কর্মধারয়, আর হচ্ছে দ্বিগু। এই তিনটা মিলে একটা সমাজ বানানো হয়েছে। তিনটা থেকে একটা হলে কমছে করে দুইটা, দুইটা কমে যাচ্ছে, তাহলে ছয়টা থেকে দুইটা কমলে করে চারটা। এই কারণে সমাজ হচ্ছে মূলত 4 প্রকার। যতদূর জানি যে বিশ্বকবি রবি ঠাকুরের যে একটা ব্যাকরণ গ্রন্থ ছিল, বিশ্বভারতী বাংলা ব্যাকরণ এরকম নামে, ওখানে উনি কিন্তু 4টি উল্লেখ করেছিলেন। যাই হোক, আমরা সবগুলোই শিখবো। কারণ এই 4টা যে আসছে, এই 4টাকেই যে আপনাকে মানে জানবা পড়বে তেমন না, আপনাকে বাকিগুলো শিখতে হবে। কারণ পরীক্ষায় কিন্তু আপনি ধরেন দ্বিগু করবেন না, কিন্তু পরীক্ষাতে অপশন দ্বিগু থাকবে এবং দ্বিগু থেকে উত্তর করা যাবে, তখন আপনাকে কিন্তু দ্বিগুই উত্তর করতে হবে। ঠিক আছে? ওকে, চলো আমরা প্রথমে যে সমাস শিখবো, সেই সমাসের নাম হচ্ছে দ্বন্দ্ব সমাস। এবং দ্বন্দ্ব মানে দুই পার যাবে না, দ্বন্দ্ব শুরুতেও ব আছে, শেষেও ব আছে। আসেন, দ্বন্দ্ব সমাসের বৈশিষ্ট্য যেগুলো তিনটা। সাধারণত দ্বন্দ্বতে দেখবো যে দ্বন্দ্ব সমাসে কি ঘটে? উভয় পদের অর্থ প্রধান থাকে। উভয় পদের অর্থ প্রধান থাকে। একটু ভালো করে দেখবেন। এরপর দেখবেন যে দ্বন্দ্ব সমাসের মধ্যে তিনটা অব্যয় যুক্ত হয় সাধারণত। একটা হচ্ছে ও এবং আ, এই তিনটা অব্যয় যুক্ত থাকে। ঠিক আছে? আর সবচেয়ে মেইন যে বিষয় পরীক্ষায় যে আসে, অর্থাৎ দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রধান থাকবে। মানে দুইটা যে পদ থাকবে, এই দুইটা পদেরই অর্থ কি থাকবে? প্রধান থাকবে। এই দ্বন্দ্ব সমাসে আপনার অর্থের উপর ভিত্তি করে বলে দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ অনেকগুলো প্রকার। অনেক প্রকার দ্বন্দ্ব সমাসকে অনেকগুলো ভাগে ভাগ করেছেন আমাদের যারা ব্যাকরণ বিভাগ ভাষা বিজ্ঞানী আছে। তবে আমরা সবগুলো শিখবো না, আমরা শিখবো ওইগুলোই যেগুলো আমাদের পরীক্ষাতে আসে এবং যেগুলো আমাদের পরীক্ষাতে কাজে লাগে। আসেন, এরকম প্রথম যে দ্বন্দ্ব শিখবো, সেই দ্বন্দ্ব হচ্ছে প্রথম শিখবো হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব। আমরা প্রথমে শিখবো হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব। আচ্ছা, একটু আমাকে জানাবেন, আপনারা কি লেখা কি বুঝতে পারতেছেন? লেখা কি দেখা যাচ্ছে? বোর্ডের লেখা এক নম্বর কি শিখলাম? যে মিলনার্থক দ্বন্দ্ব। আসেন, মিলনার্থক দ্বন্দ্ব বলতে কি বুঝি? এখানে মিলনার্থক দ্বন্দ্ব বলে বোঝানো হচ্ছে যে একটা পদের সঙ্গে যে আরেকটা পদ থাকবে, এই দুইটা পদের মধ্যে চমৎকার মিলন থাকবে, মিলবন্ধন থাকবে। হইতে পারে সেটা বৈবাহিক মিলবন্ধন, হতে পারে সেটা রক্তের মিলবন্ধন, হতে পারে সেটা মুখে মুখে মিলবন্ধন, মানে খুব চমৎকার একটা মিল থাকবে। আর এরকম যে শব্দগুলো থাকবে সেগুলোকে বলবো আমরা মিলনার্থক দ্বন্দ্ব। যেমন দেখেন, যদি আমরা বলি যে মা ও বাবা, মা বাবা, আবার দেখেন যদি এরকম যে গান ও বাজনা, গান বাজনা, জিন পড়ি, জিন পড়ি, চা ও বিস্কিট, চা বিস্কিট বা চা বিস্কুট যেটাই বলেন না কেন। ঠিক আছে? এই দুই কয়েকটা একটু দেখেন। এখানে দেখেন মা ও বাবা ইকুয়াল লিখেছি, মা বাবা, তার মানে মা ও বাবার সাথে খুব চমৎকার একটা আমরা মিলবন্ধন খুঁজে পাই। ঠিক একইভাবে গান বাজনা, আবার আছে জিন পড়ি, চায়ের সঙ্গে বিস্কিটের চমৎকার একটা সম্পর্ক এবং মিলবন্ধন আছে। আর এই জন্য আমরা চা বিস্কিট এই দুটো বলছি মিলনার্থক দ্বন্দ্ব। আর এটা তুলনামূলক সহজ, এই জন্য পরীক্ষায় এখন খুবই কম আসে। তবে আপনি অবশ্যই চোখ বুলিয়ে যাবেন, আগে কিন্তু বেশ ভালোই আসতো। আশা করছি এইটা বুঝতে পেরেছেন। এরপর আসেন আমরা শিখবো বিপরীতার্থক দ্বন্দ্ব। দেখেন, বিপরীতার্থক দ্বন্দ্ব সবচেয়ে সহজ। বিপরীতার্থক দ্বন্দ্ব আমাদের কাছে সবচেয়ে সহজ মনে হয়।
কেন সহজ মনে হয়? কারণ বিপরীত শব্দ যুগল থাকবে এখানে। এখানে একটা শব্দের সঙ্গে আরেকটা শব্দের যে সম্পর্ক থাকবে সেই সম্পর্কটা হচ্ছে বিপরীত সম্পর্ক। আর এরকম বিপরীত সম্পর্ক পাইলেই আমরা তাকে বলবো যে বিপরীতার্থক দ্বন্দ্ব। যেমন দেখেন, আপনারা কিছু কমেন্ট করেন তো দেখি যে বিপরীত দ্বন্দ্বের মধ্যে আপনার মাথায় কি কি ঘুরপাক খাচ্ছে বা কি কি হতে পারে, সেই বিষয়ে একটু জানান দেখি আমাকে, যে আপনার বিপরীতার্থক দ্বন্দ্বের মধ্যে আপনার মাথায় কি কি ঘুরপাক খাচ্ছে, যে হ্যাঁ এই শব্দগুলো বিপরীত যুগল এবং এইগুলো বিভিন্নভাবে বিভিন্ন সময় কবিতা, গল্প, নাটক, উপন্যাসে ব্যবহৃত হয়। এরকম বিপরীত শব্দ যুগল কি কি আছে? যেমন দেখেন, বিপরীত শব্দগুলো থাকে যেগুলিতে আমরা যে লেনদেন কি লিখি আমরা, যে লেন দেন। আবার কি আছে, দেনা পাওনা। আবার আছে হচ্ছে আয় ব্যয়, আছে হচ্ছে জমা খরচ। দেখেন, আপনার বিপরীতার্থক শব্দগুলো আবার ওরকমই হতে হবে যে আপনার সকল বিপরীতার্থক শব্দগুলো বিপরীত দ্বন্দ্বের মধ্যে আসবে না। আসলে যেগুলো ব্যবহার করা হয় বিভিন্ন বাক্যে বা বিভিন্ন কথাবার্তায় ব্যবহার করবেন, সেগুলোকে আমরা বলবো যে বিপরীতার্থক দ্বন্দ্ব। আমরা বলি না এরকম যে তার লেনদেন ভালো না, তাই না, তার আয় ব্যয় ভালো, আমরা তার ইনকামটা ভালো, এরকম শব্দগুলোকে আমরা বলবো যে বিপরীতার্থক দ্বন্দ্ব। আজকুর রহমান তৌকির, আপনি উত্তর করেছেন সাপে নেউলে দা তোমরা, কিন্তু উত্তর দিয়েছেন ভুল। আপনি যেটা উত্তর করছেন সেটা বিপরীতার্থক দ্বন্দ্ব না, আপনি উত্তর করেছেন বিরোধাত্মক দ্বন্দ্ব, যা আমি এখন শেখাবো। আসেন এখন আমরা শিখবো বিরোধাত্মক দ্বন্দ্ব। আসেন বিরোধাত্মক দ্বন্দ্ব বলতে কি বুঝি? দেখেন, বিরোধাত্মক দ্বন্দ্ব বলতে বুঝি যে এখানে একটা পদের সঙ্গে আরেকটা পদের খুব চমৎকার বিরোধ থাকে। ঠিক আছে, যেমন দেখেন তো উনি আগে উত্তর দিয়েছেন, যেমন হচ্ছে সাপে নেউলে। ঠিক আছে, সাপে নেউলে। এরপর আছে হচ্ছে দা কুমড়া। সাপে নেউলে, দা কুমড়া। এরপরে বলতে পারি যে অহিনকুল। এই দুটো একই জিনিসই। এখন দেখেন, সাপে মানে সাপ, নেউলে মানে কি বেজি। ঠিক একইভাবে অহি মানে সাপ, নকুল মানে বেজি। সাপ আর বেজির মধ্যে কি ভালোবাসার সম্পর্ক থাকে? না, কোনো জিম সম্পর্ক, মানে কি তাদের সম্পর্কের বিরোধ সম্পর্ক। ঠিক একইভাবে দা কুমড়া, দার সাথে কুমড়ার সম্পর্কে কাটাকাটি সম্পর্ক, কারণ দা দিয়ে কুমড়াকে কাটানো হয়, তার মানে এই দুটোর মধ্যে বিরোধ সম্পর্ক আছে। এর পাশাপাশি স্টার দিয়ে একটা জিনিস লিখে দিবেন, তা হচ্ছে স্বর্গ নরক। এই সর্বনরক অনেকেই বলেন যে এটা বিপরীতার্থক দ্বন্দ্ব, কিন্তু সর্বনরক হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব না, সর্বনরক হচ্ছে বিরোধাত্মক দ্বন্দ্ব। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন যে সর্বনরক এটা হচ্ছে বিরোধাত্মক দ্বন্দ্ব। ওকে, এরপর আসেন আমরা শিখবো সমার্থক দ্বন্দ্ব। আমরা এখন শিখবো যে সমার্থক দ্বন্দ্ব। ওকে, আপনাদের লেখা আশা করছি শেষ হয়ে গেছে। লেখা শেষ হয়ে মানে লেখা শেষ না হলে বা প্রবলেম হয় আমাদের সঙ্গে সঙ্গে জানাবেন। আচ্ছা, সমার্থক দ্বন্দ্ব কি? এখানে দুটো শব্দ থাকবে, একটা শব্দ একটা একদম ভুল হবে বা একই অর্থ প্রকাশ করবে। অর্থাৎ সমার্থক শব্দ যদি গড়ে তুলতে পুরো সমার্থক দ্বন্দ্ব। যেমন দেখেন, যদি বলি এরকম যে টাকা পয়সা। ঠিক আছে, টাকা পয়সা বলতে কি চাল চলন, টাকা পয়সা চাল চলন হতে পারে মাথা মুন্ডু, মাথা মুন্ডু হতে পারে হাট বাজার। ঠিক আছে, দেখেন এই সবগুলো যে সমার্থক দ্বন্দ্ব। আরেকটা স্টাডি লিখবেন, এটা নরমালি ঘুরপাক খায়, তা হচ্ছে ঘর দুয়ার। ঘর দুয়ার এটা হচ্ছে সমার্থক দ্বন্দ্বের মধ্যে চলে যাবে। ঠিক আছে, অনেকে আমরা কিন্তু ঘর বলতে বুঝি হচ্ছে ঘর, আর দুয়ার বলতে বেসিক্যালি আমরা দরজাকে বুঝি, কিন্তু এটা ঘর দুয়ার সমার্থক দ্বন্দ্বের মধ্যেই দেওয়া আছে, সেই আধুনিকতা থেকে এভাবেই আছে, এটাকে আপনারা সমার্থক দ্বন্দ্বের মধ্যেই রাখবেন। ওকে, তো এটা হলো সমার্থক দ্বন্দ্ব। এরপর আমরা শিখবো প্রায় সমার্থক।
সবগুলি পড়াচ্ছি কারণ এই সবগুলো থেকে পরীক্ষার প্রশ্ন এসেছিল। প্রায় সমার্থকই দেখেন যে যেগুলো এখন সমার্থকের কাছাকাছি বা সমার্থকের মতো, একটা শব্দের সঙ্গে অনেকটা মিল পাওয়া যায় কিন্তু একই রকম অর্থ দেয় না, এরকম যে শব্দগুলো আছে আমরা তাকেই বলছি প্রায় সমার্থক দ্বন্দ্ব। যেমন দেখেন যদি বলি যে কীট পতঙ্গ, কীট পতঙ্গ, আবার বলতে পারি যে পোকা মাকড়, আবার বলতে পারি দয়া মায়া। আসলে এগুলো এক্সপ্লেন করি। দেখেন এই যে কীট, কীট মানে হচ্ছে যেগুলো উঠতে পারে কিন্তু বেশি দূরত্ব না, উঠতে পারে। আর পতঙ্গ মানে কি পাখি। এখন দেখেন তেলাপোকাও উঠতে পারে, উঠতে পারে কি পারে না? পারে। মশাও উঠতে পারে কি পারে না? পারে। এই জন্য আপনি কি মশাকে কি আপনি পাখি বলবেন? অবশ্যই না, তাই না? ঠিক একইভাবে দেখেন পোকামাকড়, অনেক পোকামাকড় দেখতে মাকড়সার মতো, তার মানে কি সেগুলো কি সবগুলো কি মাকড়সা? না, দেখতে কাছাকাছি। আবার দয়া মায়া, অনেকে দয়া এবং মায়াকে একই রকম মনে করেন, ভাবেন যে যাই দয়া তাই হচ্ছে মায়া, কিন্তু না। দয়া হচ্ছে ইনস্ট্যান্ট কারো প্রতি সহানুভূতির যে জন্ম, সেটা হচ্ছে দয়া। ধরুন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, কোনো একটা বৃদ্ধা মহিলা এসে আপনার কাছ থেকে সাহায্য চাইলো, এটা হচ্ছে আপনি তাকে সাহায্য করে এটা দয়া বশীভূত হয়ে। আর মায়া কি? যাকে আপনি অনেকদিন চেনেন, যার প্রতি আপনার অনেকদিন পরে বা অনেকদিন তার সাথে তাকে চেনার পরে বা দেখার পরে যে সহানুভূতিটা জন্মে, সেটা হচ্ছে মায়া। যদি তার কাছাকাছি, এই জন্য একটু বলছি আমরা প্রায় সমার্থক দ্বন্দ্ব। আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, আজকে ক্লাস করার আপনাদের ধৈর্য আছে তো? না এনার্জি শেষ? বিকেলবেলা ক্লাস করছেন, ভাবছেন যে এই সময় তো আমি ঘুমাবো, ঘুরবো ফিরবো খাবো, এই সময় ক্লাস নিতে মারা যায়? আপনাদেরকে আজকে ক্লাস করার এনার্জি আছে? ভাই সমাজ থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে, একটা করে প্রশ্ন সমাজ থেকে আসেই। আপনি যে কোনো পরীক্ষা দেন দেখবেন যে একটা করে সমাজ থেকে প্রশ্ন পেয়ে গেছেন। তো খুব বেসিক থেকে এখন প্রশ্নগুলো হয়, খুব কঠিন প্রশ্ন সমাজ থেকে আর করে না। তো যেগুলো উদাহরণ দিচ্ছি, যেগুলো পড়ছি, এগুলোই চেষ্টা করে ভালো লাগবে। আর দ্বন্দ্ব সমাসে আহামরি ওরকম কিছু ইজিলি বুঝবেন। তো যখন আমি কর্মধারয় বা বহুব্রী পড়াবো, তখন কিন্তু আপনার বোঝার অনেক জিনিস আছে এবং মনে রাখার অনেক টেকনিক আছে, যেগুলো আপনার কাজে লাগবে। ঠিক আছে? আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? ওকে, ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন। এবার আসেন, আমরা এখন শিখবো, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবেন। তা হচ্ছে অলুক দ্বন্দ্ব। এটা শিখিয়ে ফেলি, এটা মোস্ট ইম্পর্টেন্ট। অলুক দ্বন্দ্ব, দেখেন অলুক বলতে কি বুঝি? আমরা অলুক বলতে বুঝি যে বিভক্তি লোপ পায়। বুঝি বিভক্তি লোপ পায় না, যেখানে বিভক্তি লোপ পায় না আমরা সেটাকেই বলি অলুক। তাহলে যে দ্বন্দ্ব সমাসে বিভক্তি লোপ পাবেন তাকে বলবো অলুক দ্বন্দ্ব। আর অলুক দ্বন্দ্ব মনে রাখবেন যে পদ থাকবে দুইটা, দুইটা পদেই বিভক্তি থাকবে, দুই পদে বিভক্তি থাকবে, ব্যাস বাক্য বিভক্তি থাকবে, সমস্ত পদে বিভক্তি থাকবে। এরকম যে সমাসগুলো পাবো আমরা তাকেই বলবো অলুক দ্বন্দ্ব। স্যার আপনি একটা সাউন্ড ক্যাপচার ইউজ করলে ভালো হতো। মেবি সাউন্ড ক্যাপচার বলতে উনি হয়তো বা মাইক্রোফোন টাইপ কিছু বুঝতে পারছেন। আচ্ছা, আপনাদের কি সাউন্ড প্রবলেম করছে বা কথা শুনতে কি সমস্যা হচ্ছে? একটু জানাবেন কাইন্ডলি। আমার বিশ্বাস যে সাউন্ডের কোনো সমস্যার কথা না, কারণ আমি এভাবে তো ক্লাস 2 বছর থেকে নিচ্ছি, কখনো সাউন্ডের প্রবলেম আসে না। হয়তো ইন্টারনেট মাঝে মাঝে ডিস্টার্ব দিলে একটু ব্লার দেখা যেত, বাফার করতো, কিন্তু সাউন্ডের সমস্যা তো হওয়ার কথা না। তো যারা একটু দেখছেন তারা একটু কাইন্ডলি জানাবেন যে আপনারা কি আমার সাউন্ড থেকে কোনো সমস্যা পাচ্ছেন। ওকে, আসেন আমরা এখন শিখবো হচ্ছে অলুক দ্বন্দ্ব। শিখবো অলুক দ্বন্দ্ব কি ঘটে সেটা বলে দিয়েছি। যেমন দেখেন যদি লিখি যে ঘরে বাইরে, ঘরে ও বাইরে, ঘরে বাইরে, কোলে ও পিঠে, কোলে পিঠে, ঘরে বাইরে, কোলে পিঠে, এরকম আরো আছে দেশে বিদেশে। এরকম যত ধরনের উদাহরণগুলো পাবো সবগুলোই হচ্ছে আমাদের, সবগুলো হচ্ছে আমাদের অলুক দ্বন্দ্ব সমাস। খুব ইম্পর্টেন্ট, এরকম উদাহরণগুলো মনে রাখবেন। দেখবেন যে দুই পদে বিভক্তি থাকবে, এখানে বিভক্তি আছে, এখানে বিভক্তি আছে, এখানেও বিভক্তি আছে, এখানেও বিভক্তি আছে। আরো বলতে পারি মাঠে ও ঘাটে ইকুয়াল মাঠে ঘাটে, তাই না? আবার কি বলি দেশে ও বিদেশে ইকুয়াল দেশে বিদেশে। তার মানে যেখানে আমরা দেখবো যে দুইটা পদে বিভক্তি আছে সেগুলোকে আমরা বলবো অলুক দ্বন্দ্ব সমাস।
এরপর আসেন আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস শিখে বলি, তা হচ্ছে নিপাতনে সিদ্ধ দ্বন্দ্ব। আচ্ছা, নিপাতনে সিদ্ধ বলতে কি বুঝি? খুবই ইম্পর্টেন্ট, এটাকেও আপনি স্টার দিয়ে লিখেছি। নিপাতন মানে কি? যা নিয়ম মানে না। নিপাতনে অর্থ হচ্ছে যা নিয়ম মানে না, নিয়ম মানবে না কিন্তু দ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে, আমরা এগুলোকে বলবো নিপাতনে সিদ্ধ দ্বন্দ্ব। যেমন দেখেন, যদি বলি এরকম যে দিবা ও রাত্রি ইকুয়াল হয়ে যাবে দিবা রাত্র, দিবা ও রাত্রি ইকুয়াল দিবা রাত্র। আবার দেখেন, যদি বলি এরকম যে অহ ও নিশা ইকুয়াল হয়ে যাবে অহর্নিশ। দেখেন কি লেখা আছে যে অহ ও নিশা ইকুয়াল হয়ে যাচ্ছে কি অহর্নিশ। তার মানে দেখেন এখানে হওয়ার উচিত ছিল দিবা ও রাত্রি ইকুয়াল দিবারাত্রি, কিন্তু দিবারাত্রি না হয়ে গেছে দিবারাত্র। তার মানে দেখেন এটা কিন্তু নিয়ম মানেনি, নিয়ম না মেনে দ্বন্দ্বের মধ্যে হয়েছে, এজন্য আমরা এটাকে বলছি নিপাতনে সিদ্ধ দ্বন্দ্ব। আবার দেখেন পরে কিছু অহ ও নিশা ইকুয়াল হওয়া উচিত ছিল যে অহর নিশা, কিন্তু অহর নিশা না হয়ে এটা হয়ে গেছে যে অহর নিশ। দেখেন নিয়ম মানেনি কিন্তু দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে, এজন্য আমরা এটাকে বলছি নিপাতনে সিদ্ধ দ্বন্দ্ব। আশা করছি বুঝতে পেরেছেন। ঠিক একইভাবে আরো একটা হয়, তা হচ্ছে কুশ ও লব। এভাবে কুশ ও লব ইকুয়াল হচ্ছে কুশীলব। এই হচ্ছে কয়েকটা দ্বন্দ্ব, এগুলো হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট বেশি, এগুলো এগুলো মাথায় রাখবেন আর বাকিগুলো একটু চোখ বলবেন। এরকম আরো অনেক দ্বন্দ্ব আছে, যেমন কি সংখ্যাবাচক দ্বন্দ্ব, ৭ ও ৫ ইকুয়াল ৭ ৫, বললেন তো ৭ ৫ ভেবে লাভ নেই। ৯ ও ৬ ইকুয়াল ৯ ৬, সংখ্যাবাচক দ্বন্দ্ব। আবার হচ্ছে অঙ্গবাচক দ্বন্দ্ব, হাত ও পা হাত পা, বুক ও পিঠ বুক পিঠ, চোখ ও কান চোখ কান, নাক ও মুখ নাক মুখ, এরকম যেগুলো আছে এগুলো হচ্ছে অঙ্গবাচক দ্বন্দ্ব। তো এত দ্বন্দ্ব আমরা শেখার দরকার নেই, যেগুলো ইম্পর্টেন্ট বা যেগুলোতে পরীক্ষা প্রশ্ন আসে বেশি সেগুলো শিখিয়ে দিচ্ছি, এটা মাথায় রাখবেন তাহলে হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। এখন আসেন আমরা যে দ্বন্দ্ব শিখবো, আর দ্বন্দ্ব শিখবো আমাদের দ্বন্দ্বের কাহিনী শেষ, ঝগড়া ঝাঁটি শেষ, দ্বন্দ্ব শেষ। এখন আমরা শিখবো কর্মধারয় সমাজ। খাতায় লিখেন যে কর্মধারয় সমাজ। আসেন, কর্মধারয় সমাজ খুব ইম্পর্টেন্ট। দেখেন এই কর্মধারয় সমাজে বেসিক্যালি বিশেষণের কাহিনীতে ঘটে, হয় বিশেষ ভাবাপন্ন পদের সঙ্গে বিশেষণ অথবা বিশেষণ ভাবাপন্ন পদের সঙ্গে বিশেষ্য বসে যে সমাজগুলো হয় আমরা তাকে বলছি কর্মধারয় সমাজ। এই কর্মধারয় সমাজ হচ্ছে সাধারণত 4 প্রকার। এই কর্মধারয় সমাজ সাধারণত 4 প্রকার, ঠিক আছে? কি কি আছে আমরা একটা একটা করে শিখবো। প্রথমে শিখবো হচ্ছে উপমিত, একটু মনোযোগ দিবেন, এখন থেকে কিন্তু আপনাকে ভালো করে শিখতে হবে। এখান থেকে প্রচুর প্রশ্ন আসে পরীক্ষায়, প্রচুর প্রশ্ন আসে। একেবারে কিন্তু উপমিত কর্মধারয় সমাজ, আমরা উপমিত আর উপমানের মধ্যে প্রচুর তালগোল পেঁচিয়ে ফেলি, আমরা ওইটা থেকে মুক্তি পেতে যাচ্ছি। আসলে উপমিত আর উপমান কত সহজে শর্টকাটে শেখা যায় সেটা আমরা ট্রাই করবো। উপমিত শর্টকাট টেকনিক, নাউন প্লাস অ্যাডজেক্টিভ। নাউন মানে হচ্ছে বিশেষ্য আর অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ। অর্থাৎ মনে রাখবেন, অর্থাৎ যে সমাসের কম্বিনেশন বা একটা যে সমস্ত পদ পাবো, ওই সমস্ত পদের প্রথম পদটা যদি বিশেষ্য হয়, পরের পদটা যদি বিশেষণ হয়, তাহলে আমরা তাকে চোখ বন্ধ করে কি বলবো? বলবো হচ্ছে উপমিত। যেমন দেখেন, যদি বলি এরকম যে অরুণ রাঙ্গা, ঠিক আছে? আবার লিখতে পারি যে তুষার শুভ্র, লিখতে পারি হচ্ছে ভ্রমর কৃষ্ণ। বেশি উদাহরণ দিব না, অল্প উদাহরণ দিয়ে শেষ করবো, নাহলে তো ভাই আজকে রাত 10টা পর্যন্ত ক্লাস নিলেও শেষ হবে না, কারণ এই সমাসের ক্লাস বেসিক্যালি 3 থেকে 4টা ক্লাসে নিতে হয়। দেখেন আমি অলরেডি 30 মিনিট পাস করেছি, তাও খুব দ্রুত অনেক উদাহরণ কম কম করে দিয়ে 30 মিনিটে মাত্র একটা সমাস শেষ করতে পেরেছি, তা শুধুই দ্বন্দ্ব, ঠিক আছে? আর কেবল উপমিত শেষ করলাম। এখন দেখেন অরুণ রাঙ্গা, আমরা অরুণ মানে কি বুঝি? সূর্য, সূর্য অবশ্যই নাউন। এবার কিন্তু রাঙ্গা, রাঙ্গা মানে কি? পৃথিবীতে যত ধরনের রং আর যত ধরনের সংখ্যা যদি কোনো শব্দ আগে বা পরে থেকে মডিফাই করে তাহলে আমরা যদি কি বলি? বিশেষণ বলি। তো এই যে রাঙ্গা, এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। তো কম্বিনেশন পেয়েছি নাউন প্লাস অ্যাডজেক্টিভ। আবার দেখেন তুষার শুভ্র, এই যে তুষার, তুষার কি স্নো পরে স্নো, তবে তুষারটা হচ্ছে নাউন, মানে শুভ্র, শুভ্র মানে কি? সাদা, সাদা হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে আবার পেয়েছি নাউন প্লাস অ্যাডজেক্টিভ। আবার এখানে ভ্রমর কৃষ্ণ, ভ্রমর কি? অবশ্যই নাউন।
কৃষ্ণ, কালো, কালো কি অ্যাডজেক্টিভ। তার মধ্যে দেখেন এখানে কম্বিনেশনই পেয়েছেন নাউন প্লাস অ্যাডজেক্টিভ, আর নাউন প্লাস অ্যাডজেক্টিভ কম্বিনেশন পাইলে চোখ বন্ধ করে কি মূলত উপমিত কর্মধারী সমাস। আর এটা মনে রাখার আরো একটা শর্টকাট টেকনিক যা খুবই কাজের, তা হচ্ছে সবসময় সত্য কথা বলা। সবসময় উপমিত কি বলে? সত্য কথা বলে। অর্থাৎ উপমিত শব্দের দুটো পদ পাবে, এক পদ আর এক পদে যে কথাটা বলবে তার সবসময় সত্য কথা বলবে। যেমন কি অরুণ রাঙ্গা, মানে কি অরুণ মানে কি সূর্য, সূর্য রঙিন। দেখবেন সূর্য সবসময় রঙিন থাকে, সূর্য কি কখনো কালো হয় না, তার মানে এটা সত্য কথা বলেছে। এরপরে দেখেন তুষার শুভ্র, তুষার তো সবসময় শুভ্রই হবে, তুষার কি কখনো কালো হয়? তুষার সবসময় কি হবে? শুভ্রই হবে বা সাদাই হবে, তার মানে সত্য কথা বলছে। এরপর কি আছে? ভ্রমর কৃষ্ণ, ভ্রমর অবশ্যই তো কৃষ্ণই হবে, কালোই হবে। ভ্রমর কি কখনো সাদা হয় বা ভ্রমর কি কখনো লাল হওয়া দেখেছেন? না, তার মানে এটা সবসময় সত্য কথা বলে, সত্য কথা বলছে। আপনারা কি উপমিত কর্মধারয় সমাসটা কি বুঝতে পেরেছেন? বা এটা যে শর্টকাট টেকনিক, এই মজার টেকনিকটা কি আপনাদের মাথায় মানে ঢুকেছে কি, বা বিষয়টা কি ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে জানাবেন। আপনারা যদি আমাকে না জানান তাহলে আমি কিভাবে বুঝবো যে আপনারা বুঝতে পারছেন কিনা? আপনারা কি বুঝতে পেরেছেন? যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই জানাবেন যে হ্যাঁ বুঝতে পেরেছেন, আর যদি বুঝে না থাকেন তাহলে সেটাও জানাবেন, অথবা আপনার কাছে যদি আরো ভালো কোনো টেকনিক থাকে সেটাও শেয়ার করবেন, আমরা সবাই মিলে শিখবো। ঠিক আছে? ওকে, আপনি আসলে তারা বলছেন ক্লিয়ার, তার মানে ধরে নিলাম যে ক্লিয়ার। আমরা উপমিত শিখলাম, এখন শিখবো হচ্ছে উপমান। এই যে এখানে উপমান আছে, এই উপমান কর্মধারয় সমাস এটা সুন্দর চমৎকার টেকনিকে শেখা যায়। এটা শর্টকাট টেকনিক, এক টেকনিকে সবগুলো হয়ে যাবে। উপমানের টেকনিক হচ্ছে নাউন প্লাস নাউন, সরি উপমান না, এখন উপমিত। আমরা তো উপমান শিখলাম, এখন হচ্ছে উপমিত। একবারই বিষয় দিই। আপনারা কি ঘুমাই গেছেন নাকি বিকেল বেলা? যারা দেখছেন আমি ভুল লিখছি তারপর আপনারা বলতে পারছেন না কেন? আসেন, উপমিত টেকনিক, উপমিত টেকনিক হচ্ছে নাউন প্লাস নাউন, অর্থাৎ যেখানে আপনি নাউন প্লাস নাউনের কম্বিনেশন পাবেন, অথবা বিশেষ্যের সঙ্গে বিশেষ্য ভাবাপন্ন পদের সঙ্গে বিশেষ্য ভাবাপন্ন পদ পাবেন, আমরা তাকেই বলবো উপমিত কর্মধারয় সমাস। যেমন দেখেন, যদি বলি একদম যে পুরুষ সিংহ, আবার বলতে পারি যে চন্দ্রমুখ, বলতে পারি যে বাহুলতা। ঠিক আছে? আসেন এই তিনটা দিয়ে এক্সপ্লেন করি। এইটা কিন্তু পুরুষ সিংহ, পুরুষ আছে, পুরুষটা কি অবশ্যই নাউন, সিংহ নাউন, তারপর নাউন প্লাস নাউন কম্বিনেশন পেয়েছি উপমিত কর্মধারয় সমাস। চন্দ্র চাঁদ নাউন, মুখ নাউন, বাহু মানে হাত নাউন, লতা পাতা গাছ গাছালি জাতীয় সবই নাউন। তার মানে এখানে যে কম্বিনেশন পাবো অবশ্যই তা নাউন প্লাস নাউন হবে। আর নাউন প্লাস নাউন হলে কোন সমাস হয়ে যাবে? নাউন প্লাস নাউন হলে আমরা জানি এটা হয়ে যাবে উপমিত কর্মধারয় সমাস। আর এটারও আরেকটা শর্টকাট টেকনিক আছে, তা হচ্ছে এ সবসময় মিথ্যা কথা বলে। কি বলে? যে মিথ্যা কথা বলে। কেন মিথ্যা কথা বলে? বলে দেখেন, যেখানে পুরুষকে সিংহের সঙ্গে তুলনা করছে, মানে পুরুষ সিংহ, মানে পুরুষ সিংহের ন্যায়। একটা পুরুষ যতই শক্তিশালী হোক না কেন সে কি সিংহের মতো হবে না, তবে তুলনাটা ভুল দিয়েছে বা মিথ্যা তুলনা দেওয়া আছে। এরপর কি আছে? চন্দ্রমুখ। ধরেন কেউ দেখতে অতীব সুন্দর বা আপনার তাকে দেখতে অনেক সুন্দর লাগে, সে যতই সুন্দরী হোক না কেন বা যতই সুন্দর হোক না কেন তার সে কি চাঁদের মতো হবে না, এগুলো আসলে মিথ্যা উপমা। ঠিক আছে? একইভাবে বাহুলতা, ধরেন আপনার হাতটা একদম চিকন হতে একদম খুবই চিকন হয়ে গেছে, তার মানে কি যতই চিকন হোক না কেন লতার মতো কি হওয়া সম্ভব না, তার মানে এটাও মিথ্যা উপমা। তো এরকম যতগুলো মিথ্যা উপমা গুলো দেওয়া দেখবো এগুলো আমরা ধরবো কি সমাজ জানতো, এগুলো হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। আর এখানে দুইটা পদ থাকবে, বিশেষ্য প্লাস বিশেষ্য। আশা করছি বুঝতে পেরেছেন। এর মধ্যে বিজয় দাস তার নিয়ে উত্তর নিয়ে বলেছেন, হ্যাঁ উপমানের সাধারণ গুণ থাকবে। হ্যাঁ ওইগুলো তো গুণ অনেকে তো বুঝবে না যে কি গুণ আছে কি অবস্থা আছে,
তার থেকে আমি যে টেকনিক দিয়েছি এই টেকনিকটা বেশি সহজ এবং বেশি কাজে দেয়। এই তো গেল উপমান আর উপমিতর বিষয়। আর একটা বিষয় মনে রাখবেন যে ন্যায় কখন বসাবো। মনে রাখবেন যে যার সাথে তুলনা করবেন সেটা কে ভেবেই চিন্তা করবেন। দেখেন এখন পুরুষ সিংহ, তার মানে আপনি সিংহকে পুরুষের সঙ্গে তুলনা করছেন না, পুরুষকে সিংহের সঙ্গে তুলনা করছেন, তাহলে কি বলতে পুরুষ সিংহের ন্যায়। আবার দেখেন অরুণ রাঙা, তার মানে কি এখানে সূর্যটা তো লালের মতো কিছু, অরুণ ন্যায় রাঙ্গা, অরুণের ন্যায় রাঙা মানে সূর্যের ন্যায় রঙিন হয়ে যাবে। দেখেন তুলনাটা কার সঙ্গে কার করছে এটা বুঝলে আপনার ব্যাস বাক্যটা ইজি হয়ে যাবে। ভ্রমর কৃষ্ণ, তাহলে কি ভ্রমরের ন্যায় কৃষ্ণ, ভ্রমর কৃষ্ণ মানে যে ভ্রমরের মতো কৃষ্ণ তাকে আমরা ভ্রমর কৃষ্ণ বলছি। তুষার শুভ্র, তুষারের ন্যায় শুভ্র মানে কি তুষার, তুষারের মধ্যে সাদা তাকে বলছি যে তুষার শুভ্র। এরকম তুলনা মানে দেখবেন যে তুলনাটা কার সঙ্গে কাকে দেওয়া হচ্ছে এটা হলো বিষয়, তার উপর ভিত্তি করে ন্যায় আগে না মাঝখানে এটা কথা বলি। এরপর আসেন আমরা শিখবো আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রূপক কর্মধারয় সমাস। আচ্ছা রূপক কর্মধারয় সমাসের বিষয়টা হচ্ছে এখানে যে দুটো পদ থাকবে দেখবেন যে একটা পদ তানজিবল আর একটা পদ ইনতানজিবল, মানে একটা পদ আমরা ধরতে পারবো, ছুঁতে পারবো, স্পর্শ করতে পারবো, আর একটা পদ আমরা ধরতে দিতে পারবো না কিন্তু বাস্তব রূপ আছে। যেমন আছে উদাহরণ লিখি, যদি লিখি মন মাঝি, কি লিখবো মন মাঝি, আবার লিখতে পারি বিষাদ সিন্ধু, মন মাঝি বিষাদ সিন্ধু, লিখতে পারি বিদ্যাসাগর, ওকে লিখতে পারি যৌবন সূর্য বা প্রধান অর, লিখলাম যৌবন সূর্য প্রধান অর। দেখেন এই কয়েকটাকে আমরা ধরুন মিলামতের রূপক ক্রমধারয় সমাস। কেন বললাম যে একটাকে আমরা ধরতে পারি একটাকে ধরতে দিতে পারি না। যেমন দেখেন মন, এই মনটাকে কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায়, কিন্তু মনের অস্তিত্ব আছে, কিন্তু মাঝিটাকে ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়। ঠিক একইভাবে বিষাদ, বিষাদ মানে দুঃখ, দুঃখকে আপনি ধরতে পারবেন না, ছুঁতে পারবেন না, দেখতে পারবেন না, কিন্তু সিন্ধু মানে নদী, এই নদীটাকে ধরতে ছুঁতে আপনি পারবেন না। ঠিক একইভাবে বিদ্যাসাগর, বিদ্যাটাকে ধরা যাবে না, ছোঁয়া যাবে, স্পর্শ করা যাবে না, কিন্তু সাগরটাকে ধরা ছোঁয়া যাবে। প্রধান অল, প্রধান অলকে আমরা ভাঙলে পাবো যে ক্রোধ যোগ অনল। ক্রোধ মানে কি রাগ, রাগটাকে তো ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অনল, অনল মানে কি আগুন, আগুনটাকে আপনি ধরতে পারবেন, ছুঁতে পারবেন, স্পর্শ করতে পারবেন, হাত পুড়ে গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এই তো গেল আমাদের রূপক কর্মধারয় সমাস। এরপর আসেন আমরা আরেকটা শিখবো, হচ্ছে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। মধ্য পদলোপী কর্মধারয় সমাস। মধ্য পদলোপী কর্মধারয় সমাস। ওকে ব্যাস বাক্য সব বুঝে দিলে ভালো হতো। আসলে এগুলো আসলে ব্যাস বাক্যতে খুব কম পড়ায়, কারণ ব্যাস বাক্য করতে গেলে আপনারা প্যাস লাগিয়ে ফেলেন উপমান উপমিততে। আর সবগুলো ব্যাস বাক্য আমি বলেও দিয়েছি, খুব সহজ ছিল। যে করে মন মাঝি, মন রূপ মাঝি, রূপক কর্মধারয় সমাসে মাঝখানে রূপ বসে, মন মাঝি মন রূপ মাঝি, প্রধান অল ক্রোধ রূপ অনল, বিদ্যাসাগর বিদ্যা রূপ সাগর। ঠিক আছে, এরকম যত উদাহরণ পাবেন রূপকের ক্ষেত্রে মাঝখানে রূপ বসবে, আর উপমান উপমিতে উপমানের ক্ষেত্রে মাঝে ন্যায় বসে, আর উপমিতর ক্ষেত্রে সাধারণত শেষে ন্যায় বসে। ওকে ঠিক আছে সুকান্ত দাস, আপনি যা জানতে চেয়েছেন আশা করছি উত্তর পেয়ে গেছেন। এরপর প্রবলেম হলে আমাকে বলবেন, ইনশাআল্লাহ সলভ করে দেব। এবার মধ্য পদলোপী কর্মধারয় সমাস। মধ্য পদলোপী কর্মধারয় সমাসে কি করে, একদম ঠিক মাঝের পদটা বিলুপ্ত হবে। ঠিক কি হবে, মাঝের যে পদটা থাকে সে পদটা বিলুপ্ত হবে। যেমন দেখেন ব্যাস বাক্য করি যে সিংহ চিহ্নিত আসন ইকুয়াল হচ্ছে সিংহাসন, তাহলে দেখেন সিংহাসন শব্দের ঠিক মাঝের পদটা বিলুপ্ত হয়ে গেছে। আবার দেখেন যদি বলি যে স্মৃতি রক্ষার্থে সৌধ, তাহলে কি হলো স্মৃতিসৌধ, ঠিক মাঝের পদটা বিলুপ্ত হয়েছে, স্মৃতিসৌধ। আবার দেখেন যদি যে সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য সভা। আবার যদি বলি যে ধর্ম রক্ষার্থে ঘর, ধর্মঘর। দেখেন এই যে কয়েকটা শব্দ লিখেছি আমি ব্যাখ্যা করে দিচ্ছি। যে প্রথমে আসা হচ্ছে সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। দেখেন ঠিক মাঝের পদটা বিলুপ্ত হয়েছে। আবার ঠিক একইভাবে যে সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য সভা, ঠিক মাঝের পদটা বিলুপ্ত হয়েছে। এরপর আছে ধর্মঘর, ধর্ম রক্ষার্থে ঘর, ধর্ম ঠিক আছে ঘর ঠিক আছে, মাঝখান থেকে রক্ষার্থে বিতাড়িত হয়েছে বা
বিদায় হয়েছে। তার মানে আমরা বুঝেই নিচ্ছি যে যেখান থেকে দেখব যে ঠিক মাঝের পদটা বিলুপ্ত হবে আমরা সেটাকে বলছি মধ্য পদলোপী কর্মধারয় সমাস। ক্লিয়ার সবাই? আশা করছি ক্লিয়ার। এরপর আসেন এই সমাস চার প্রকার তো বেসিক্যালি শিখলাম। এখন আরো এক প্রকার সমাস আছে, তা হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস। অর্থাৎ যে কর্মধারয় সমাসগুলোকে বাকি চারটা অন্তর্ভুক্ত করা যায় না তাকে আমরা সাধারণ কর্মধারয় সমাস বলি। যেমন দেখেন যদি বলি যে যশ সাহেব, আর বলতে পারি যে শান্ত শিষ্ট, বলতে পারি যে অম্ল মধুর, বলতে পারি যে কাঁচা মিঠা। দেখেন যশ সাহেবকে, যিনি যশ তিনি সাহেব, যশ সাহেব সাধারণ কর্মধারয় সমাস। শান্ত শিষ্ট, যেই শান্ত সেই শিষ্ট, শান্ত শিষ্ট। অম্ল মধুর, যা অম্ল তাই মধুর, অম্ল মধুর। আবার কি আছে কাঁচা মিঠা, যা কাঁচা তা মিঠা, কাঁচা মিঠা। এটাকে আবার অনেকে এইভাবে ভাগ করা যায় যে কাঁচা অথচ মিঠা, কাঁচা মিঠা। এইভাবে অনেকে এটা মধ্য পদলোপী কর্মধারয় সমাস দিয়েছেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে প্রচলিত সাধারণ কর্মধারয় সমাস। এই তো কর্মধারয় সমাস হয়ে গেল। আমাকে একটু জানাবেন যে আপনাদের এইটুকুর মধ্যে কোনো সমস্যা আছে কিনা, অর্থাৎ সমাসের যে বেসিক বিষয়গুলো শিখলাম বেসিক থেকে, প্লাস সমাসের দ্বন্দ্ব শিখলাম, দ্বন্দ্ব সমাস, এখন শিখলাম কর্মধারয়। তার মানে এই যে তিনটা অংশ শিখলাম, এই তিনটা অংশের মধ্যে কোনো সমস্যা আছে কিনা বা যতটুকু করে দিয়েছি এইটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে জানাবেন যে এইটুকু সবাই ক্লিয়ার কিনা। সবাই কি বুঝতে পেরেছেন? স্যার বোর্ডের ডান পাশ থেকে আলো ক্লিয়ার দেখা যায় না। আচ্ছা আমি বোর্ডের এই ডান পাশটা দেখছি কি সমস্যা, যে আলো রিফ্লেক্টটা কোথায় পড়ছে। যদি এগুলো সরিয়ে দেই তাহলে কি আলো রিফ্লেকশনটা কি কম পড়বে? না, লাগিয়ে দেওয়াটাই বেটার। ওকে, আমি এই পাশটাতে বেশি লিখবো, তাহলে এই সমস্যাটা ক্রিয়েট হবে না। ওকে, বুঝতে পেরেছেন, থ্যাংক ইউ। এখন আসেন আমরা আরেকটা ইম্পর্টেন্ট সমস্যা শিখবো। সেই সমস্যাটা হচ্ছে বহুব্রী সমস্যা। খুব কঠিন মনে করেন আপনারা, হ্যাঁ এটা একটু নম্বর কঠিন। বহুব্রী সমস্যা শিখবো। প্রথমে কিছু মানে কমন জিনিস জেনে নেই। দেখেন আপনারা জানেন যে বহু অর্থ কি? বহু মানে হচ্ছে অনেক। আর ব্রী অর্থ কি? ব্রী অর্থ হচ্ছে ধান। তার মানে দেখেন বহুব্রী দ্বারা কি বুঝছি আমরা? বহুব্রী দ্বারা বুঝি যে অনেক ধান। ধরেন একটা ঢিবি আছে, ধরেন এখানে গ্রামাঞ্চলে একটু ভালো করে দেখা যায়, যেমন করে ঢিবির মধ্যে ধান রাখা হয় ঢিবি করে, তার উপরে পলিথিন দিয়ে রাখা হয় বিক্রির জন্য। এখন দেখেন এই যে ধানের ঢিবি, আমরা বহুব্রী দ্বারা কি ধানের ঢিবিটাকে বুঝি বা স্তূপটাকে বুঝি? অবশ্যই না। এখানে বহুব্রী দ্বারা বোঝানো হচ্ছে যে ব্যক্তি অনেক ধানের মালিক, বা এক কথায় সম্পদশালী ব্যক্তিকে বোঝাচ্ছে। তার মানে দেখেন বহুব্রীকে ভাঙলে বহু মানে অনেক, ব্রী মানে ধান, বহু মানে অনেক ধান। তার মানে অনেক ধানকে না বুঝিয়ে যে ব্যক্তিটার অনেক ধান আছে বা যে ব্যক্তিটা অনেক টাকা মালিক তাকে বোঝানো হচ্ছে। তার মানে মনে রাখবেন যে বহুব্রী সমাস সব সময় উল্টা পাল্টা অর্থ দেয়, মানে অন্যরকম অর্থ দেয়। ঠিক আছে? তারপরে বহুব্রী সমাস সবসময় অন্য পদ প্রধান। কোন পদ প্রধান? অন্য পদ প্রধান। বারবার মনে রাখবেন যে বহুব্রী সমাস হচ্ছে অন্য পদ প্রধান, আর দ্বন্দ্ব সমাস হচ্ছে উভয় পদের অর্থ প্রধান। আর এই জন্য আমরা বলতে পারি যে বহুব্রী সমাস হচ্ছে দ্বন্দ্বের বিপরীত। কি বলতে পারি? আমরা বলতে পারি যে বহুব্রী সমাস হচ্ছে দ্বন্দ্বের বিপরীত। এখন এই বহুব্রী সমাস কত প্রকার? আর এই বহুব্রী সমাস হচ্ছে ৮ প্রকার। আর এই প্রশ্নটা কিন্তু লাস্ট ইউপি বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনাল এখানে অ্যাডমিশন টেস্টের এক্সামে এটা এসেছিল যে বহুব্রী সমাস কত প্রকার। তার মানে প্রকারভেদগুলো একটু মাঝখানে দেখবেন। এই ৮ প্রকার কি কি আছে আমরা একটা একটা করে শিখব। প্রথমটা কি? প্রথম হচ্ছে সমানাধিকরণ বহুব্রী। একটা হচ্ছে সমানাধিকরণ বহুব্রী।
শোনেন, যেহেতু সমাজের চ্যাপ্টার অনেক বড়, সব আমি একেবারে প্রত্যেকটা বুঝে বুঝে শেষ করতে না পারলেও যেগুলো বেশি ইম্পর্টেন্ট, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো শেষ করবো। যেহেতু আদার দিচ্ছে, আমি আদারের জন্য একটু 1 মিনিট বিরতি নিচ্ছি। ওকে, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন আবার সব ঠিকঠাকই আছে as far as I know। ওকে, চলুন শুরু করে দিই। এখন আমরা যে কারকটা শিখব সেই কারকের নাম হচ্ছে সমানাধিকরণ কারক। এই সমানাধিকরণ কারকের সঙ্গে আমরা দু একটা কারকের মিল পেতে পারি, তবে দেখবো যে কিভাবে কি হচ্ছে। ওকে, আদান আমাদের এখানে শেষ, হয়তো আপনাদের ওখানে আদান শুরু হতে পারে যারা ঢাকার থেকে উত্তর দিকে থাকেন, আর যারা পশ্চিমের দিকে যান তাদের আদানটা আরো একটু আগে হবে। ওকে, শুরু করে দিয়ে আসি। আমরা কি করে সমানাধিকরণ বহুব্রী। মনে রাখবেন যে বহুব্রী সমাস, একটা জিনিস মনে রাখবেন যে বহুব্রী সমাস সব সময় অন্য পদের অর্থ প্রদান দিবে, মানে আপনি শব্দ থেকে একরকম অর্থ প্রদান করবেন, হয়ে যাবে আরেক রকম অর্থ। ওকে, যেমন দেখেন আসলে উদাহরণ দেখি, এটা টেকনিক দেখুন, এটা টেকনিক হচ্ছে যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এটা টেকনিক হচ্ছে সমানাধিকরণ বহুব্রী টেকনিক হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আর আমরা কর্মজাত সমাসে দেখেছিলাম যে নাউন প্লাস অ্যাডজেক্টিভ, এটা একটা পার্থক্য থাকে। আচ্ছা, কিছু উদাহরণ রেখে আমরা ভালো করে বুঝতে পারবো। যেমন দেখেন, যদি লিখি যে উচ্চশীল, কি লিখলাম? উচ্চশীল। এরপর দেখেন লিখতে পারি হচ্ছে আচ্ছা, আগে এক্সপ্লেইন করে দেখেন। এখানে উচ্চ, উচ্চ মানে কি? হাই, হাই থেকে বলতে অবশ্যই অ্যাডজেক্টিভ। আর শীল, শীল মানে কি? মাথা, তাহলে মাথাটা হচ্ছে নাউন। তাহলে দেখেন উচ্চশীল, এখানে আমরা পেয়েছি কি? অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আর অ্যাডজেক্টিভ প্লাস নাউন পেলে আমরা যে সমাসটা পাচ্ছি সেই সমাসের নামটাই হচ্ছে সমানাধিকরণ বহুব্রী। অনেকে আবার এটাকে গুলিয়ে ফেলেন যে কর্মধারয় সমাসের সঙ্গে যে নাউন প্লাস অ্যাডজেক্টিভ, কিন্তু এটা কিন্তু আসলে নাউন প্লাস অ্যাডজেক্টিভের বিষয় না। এখানে বিষয় হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ঠিক আছে, দেখেন এটা যেন কোনোভাবে যেন গুলিয়ে না যায়, এটা আমরা প্রায়ই গুলিয়ে ফেলি। এটাকে কিন্তু গুলিয়ে ফেলালে আপনি কিন্তু মানে এই টেকনিকগুলো আর কাজেই দিবে না, তখন কিন্তু আবার ঝামেলায় পড়ে যাবো যে এত কষ্ট করে এটা শেখাচ্ছি আর আপনি একটার সঙ্গে আরেকটা মিলিয়ে ফেলবেন।
আলটিমেট আপনার মার্কসটা কমে আসবে। ঠিক আছে, আসেন আমরা আরো কিছু উদাহরণ দেখি, তাহলে এটার বিষয়ে আমরা আরো বেশি ক্লিয়ার হবো। এরপর দেখেন যদি দেখেছে পীতাম্বর, নীলাম্বর, এখন এই উদাহরণগুলো মোস্ট কমন এবং অর্থগুলো করতে গেলে ঠিকঠাক হয়ে যাবে। দেখেন যদি লিখে হচ্ছে নীলাম্বর, ঠিক আছে, এরপর আছে হচ্ছে পীতাম্বর। দেখেন পীতাম্বর তো ভাই কি পাই, পীত অম্বরজাত, এরকম পীত একটা হচ্ছে কালার, মানে কালারটা কি অবশ্যই অ্যাডজেক্টিভ, আর অম্বর মানে কি আকাশ, তখন কি কি নাউন, তখন অ্যাডজেক্টিভ প্লাস নাউন কম্বিনেশন পেয়েছেন। আবার দেখেন নীল অম্বরজাত, নীলটা কি অবশ্যই নাউন, রঙের নাম আসছে। অম্বর কি সরি নীলটা হচ্ছে রঙের নাম, কিন্তু এটা মডিফাই করছে যে কেমন হচ্ছে অম্বর নীল কালারের, এই জন্য হচ্ছে অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, আর অম্বরটা হয়ে যাচ্ছে নাউন। তার মানে কি এখানে প্রত্যেকটারই কম্বিনেশন নাউন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন হচ্ছে, তাহলে অবশ্যই সমাজে বলবে। এখন অর্থের দিকটা আমরা লক্ষ্য করব যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন হলেই যে সমাজে বলবে বিষয়টা না, বিষয় হচ্ছে অর্থ কি দিচ্ছে। এখন দেখেন এই নীল অম্বর বা পীতাম্বর, আচ্ছা আপনাকে যদি প্রশ্ন করি বলতো পীতাম্বর অর্থ কি, আপনি উত্তর করেন পীতাম্বর অর্থ কি জানেন? দেখেন এই পীতাম্বর অম্বর মানে এদের এরকম হচ্ছে যে যার পীত কালারের অম্বর থাকবে বা যার গায়ের বর্ণ পীত কালার হবে আমরা তাকে পীতাম্বর বলবো, বিষয়টা কিন্তু এমন না। এখানে পীতাম্বর দ্বারা বোঝানো হচ্ছে কৃষ্ণকে, কাকে বোঝানো হচ্ছে কৃষ্ণকে। আবার কি আছে এখানে নীলাম্বর, কি আছে নীলাম্বর, নীলাম্বর দ্বারা কাকে বুঝি, কৃষ্ণের ভাই বলরামকে। আবার ঠিক একইভাবে দেখেন আছে নীলকণ্ঠ, কি আছে নীলকণ্ঠ, কেন নীলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, নীলটা কি অ্যাডজেক্টিভ, আর কণ্ঠ, কণ্ঠটা কি নাউন, কণ্ঠ মানে গলা। তার মানে ধর আপনার গলা যদি নীল কালারের হয়ে থাকে বা নীল হয়ে যায় বা নীল কালার করে আপনি ঘুরে বেড়ান, তাহলে আপনাকে কি মানুষ নীলকণ্ঠ রাখবে না, নীলকণ্ঠ একজনই। এই নীলকণ্ঠটাকে নীলকণ্ঠ বলি আমরা হচ্ছে শিবকে, তাকে বলি শিবকে। আপনি যদি শিবের মূর্তি দেখেন দেখবেন যে শিবের কণ্ঠ বা গলা সবসময় কি থাকে, লাল থাকে। ঠিক আছে, ওকে আশা করছি এটা বুঝতে পেরেছেন সবার জন্য বহুব্রী। এরপর আসেন আমরা শিখবো ব্যাধিকরণ বহুব্রী। এই ব্যাধিকরণ বহুব্রী এটা ঝামেলা লেগে যাবে, যেটা টেকনিক হচ্ছে নাউন প্লাস নাউন, এবং প্রশ্ন হতে পারে যে ব্যাধিকরণেও নাউন প্লাস নাউন, আবার ওইদিকে কর্মধারে শিখলাম সেই কর্মধারেও নাউন প্লাস নাউন, তাহলে আমি কিভাবে বুঝবো যে কোনটা কর্মধারী সমাজ আর কোনটা বহুব্রী সমাজ? আপনাকে এক্সপ্লেন করতে পারবেন যে কোনটা বহুব্রী আর কোনটা কর্মধারয়? বলতো দেখি যে কিভাবে বুঝবো যে নাউন প্লাস নাউন থাকার পরেও যে কোনটা কর্মধারয় আর কোনটা বহুব্রী? দেখার খুব সহজ বিষয়, যা আমি পূর্বেই বলে দিয়েছি, অর্থাৎ অর্থটা দেখবেন, অর্থ যদি ঠিকঠাক দেয় তাহলে কর্মধারয়, আর অর্থ উল্টো পাল্টা দিলে হচ্ছে বহুব্রী। যেমন দেখেন যদি এরকম যে বিনা পানি, কি লিখলাম, বিনা পানি, তাই না? এখন দেখেন প্রশ্ন করে যে বিনা পানি কে, এটাও তো আবার কম্পিটিশন, বিনা মানে কি, যে বাদ্যযন্ত্র বিনা, আর পানি মানে হচ্ছে হাফ, তাহলে কম্পিটিশন আলটিমেট নাউন প্লাস নাউনই পেয়েছি, তাহলে কেন আমরা বিনা পানিকে হচ্ছে উপমিত কর্মধারয় সমাজ বলবো না? কেন বলবো না, কারণ বিনা পানি দ্বারা কি বুঝেন, বিনা পানি দ্বারা যার হাতে বিনা থাকবে তাকে কি আমরা বিনা পানি বলি না, এই বিনা পানি দ্বারা বুঝি আমরা দেবী সরস্বতীকে বুঝি। আবার দেখেন যদি এরকম যে 80-20, যদি লিখি এরকম 80-20, এখন দেখেন 80-20 দ্বারা কি বুঝি, এই যে এখানে 80, এই 80 মানে হচ্ছে দাঁত, 20 মানে হচ্ছে বেশি, তার মানে দেখেন এখানে 80-20 এর অর্থ হচ্ছে দাঁত আর 20, অর্থাৎ যার দাঁতে 20 আছে, তবে এটাও নাউন এটাও নাউন, নাউন প্লাস নাউন কম্বিনেশন পেয়েছেন, তাহলে কি দেখি আপনি কেবল কর্মধারয় দিবেন না, এটা হচ্ছে ব্যাধিকরণ বহুব্রী। কারণ দেখেন অনেক প্রাণীর দাঁতে বিষ আছে, কিন্তু 80-20 দ্বারা আমরা শুধু কাকে বুঝি, সাপকে বুঝি। দেখেন শুধু সাপের দাঁতে বিষ আছে, কুকুরের দাঁতে কি বিষ নেই? আছে, বিড়ালের দাঁতেও বিষ আছে, এমনকি মানুষের দাঁতেও কিন্তু টক্সিক আছে, কিন্তু আমরা 80-20 দ্বারা কাকে বুঝছি, শুধুই সাপকে বুঝতেছি, এই জন্য আমরা এটাকে বলছি ব্যাধিকরণ বহুব্রী। কিন্তু যদি এখানে থাকতো এরকম যে চন্দ্রমুখ, দেখেন কি ছিল যে চন্দ্রমুখ, চন্দ্র নাউন মুখ নাউন, এখানে তো এটাও নাউন প্লাস নাউন, তো এটাকে আমরা বহুব্রী ধরবো না,
দেখেন এখানে চাঁদকে মুখের সঙ্গে তুলনা করেছে, এখানে অর্থের কোনো ঝামেলা নেই, একদম ঠিকঠাকই আছে। এই জন্য আমরা এটাকে বলছি না ব্যতিক্রম বহুব্রীহি, এটাকে বলবো আমরা উপমিত কর্মধারয় সমাস। আর যদি অর্থ উল্টো পাল্টা দিয়ে ফেলে, তাহলে অন্য পদের অর্থ দিয়ে ফেলে, তাহলে আমরা তাকে বলবো বহুব্রীহি সমাস। আশা করছি এইটুকু বুঝতে পেরেছেন। এবার আসেন আমরা শিখবো সবচেয়ে সহজ যা আপনারা পারেন, তা হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। এর ব্যাটের বহুব্রীহি শর্টকাট টেকনিকটা হচ্ছে এরকম যে এখানে একটা মেইন পদ থাকবে, সেই পদের সঙ্গে একটা আ থাকবে, আকার থাকবে, আর ওই পদের সাথে আবার রস্বইকার থাকবে। যেমন দেখেন কি হাতাহাতি, তাহলে হাত হচ্ছে মেইন পদ, হাত যোগ হাত, হাত যোগ কি, তার মানে আ আর ই এই দুটোই থাকতেছে বেসিক্যালি হাতাহাতি। আবার ঠিক একইভাবে কানাকানি, চুলাচুলি, ধস্তাধস্তি, এরকম যা আছে সবগুলোকেই আমরা কি বলবো ব্যতিহার বহুব্রীহি। যেমন দেখেন যদি উদাহরণ দিয়ে ফেলি যে কানাকানি, অর্থাৎ কানে কানে যে কথা কানাকানি, লাঠালাঠি কি হবে, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, লাঠালাঠি। এই উদাহরণগুলো কিন্তু পরীক্ষায় বহুবার আসে। তার মধ্যে এই লাঠালাঠিটা অনেকবার পরীক্ষায় আসছে, যদিও এই শব্দগুলো নেগেটিভ, তবে ইদানিং এইরকম নেগেটিভ শব্দগুলো পরীক্ষায় আসা বন্ধ হচ্ছে। তো সেই দৃষ্টিতে আশা করছি আর এইগুলো আসবে না তখন, ঠিক আছে। কানে কানে আসতে পারে, কানে কানে যে কথা, চোখে চোখে যে কথা, চোখাচোখি, তো কানাকানি, চোখাচোখি, এরকম যে শব্দগুলো আছে সেগুলো আসতে পারে। এগুলো হচ্ছে আমাদের ব্যতিহার বহুব্রীহি, ঠিক আছে। ওকে, আচ্ছা ঝটপট শিখতে হবে। এখন আমরা শিখবো প্রত্যয়ান্ত বহুব্রীহি। কি আছে? প্রত্যয়ান্ত বহুব্রীহি। আচ্ছা, প্রত্যয়ান্ত বহুব্রীহি দ্বারা কি বুঝি? শব্দটাই ভাঙলে আমরা পেয়ে যাব। প্রত্যয় থাকবে হচ্ছে অন্তে, প্রত্যয় যোগ অন্ত ইকুয়াল টু প্রত্যয়ান্ত। অন্ত মানে কি শেষে, অর্থাৎ শব্দের শেষে তিনটি প্রত্যয় থাকবে। প্রত্যয় থাকবে কোথায়? অন্তে। প্রত্যয় যোগ অন্ত ইকুয়াল প্রত্যয়ান্ত। তার মানে যে বহুব্রীহি সমাসের শেষে তিনটা প্রত্যয় থাকবে তাকে কি আ এ ও। এখন কি কি প্রত্যয় থাকবে? একটা প্রত্যয় হচ্ছে আ, একটা হচ্ছে এ, আর একটা হচ্ছে ও। অর্থাৎ আ এ ও এই তিনটা প্রত্যয় থাকলে আমরা তাকে বলছি প্রত্যয়ান্ত বহুব্রীহি। যেমন দেখেন যদি এরকম যে ঘর মুখ, কি বলবো? ঘর মুখ। এরকম বলতে পারি অনুপাজুরে বা অনুপাজুরে, বলতে পারি এক চোখা, বলবো এক চোখা। এখন দেখেন এই যে ঘর মুখ, ঘর মুখ মানে কি? যে সারাদিন ঘরের দিকে মুখ করে থাকে, আমরা কি তাকে ঘর মুখ বলি? অবশ্যই না। আসলে এটা বোঝানো হচ্ছে যে যে ব্যক্তিরা ঘর থেকে বেরোতে চায় না বা বাইরে গেলে শুধু ঘর ঘর করে ঘরে থাকতে বা ঘরের দিকে থাকতে চায়, তাকে আমরা বলছি ঘর মুখ। এরপর কি আছে? এক চোখা। এক চোখা মানে কি? যে এক চোখ দিয়ে দেখে তাকে কি এক চোখা বলি? অবশ্যই না। এই এক চোখা দ্বারা বোঝানো হচ্ছে পক্ষপাতিত্ব করা বা পক্ষপাত দুষ্ট, ঠিক আছে। তাহলে দেখেন শব্দের নিচে আ এ ও আছে এবং অর্থগুলো কিন্তু অন্য অর্থ দিচ্ছে, আর এই জন্য আমরা এগুলোকে বলছি প্রত্যয়ান্ত বহুব্রীহি। এরপর আসেন আমরা শিখে ফেলবো মধ্য পদলোপী বহুব্রীহি। শিখবো মধ্য পদলোপী বহুব্রীহি। মধ্য পদলোপী বহুব্রীহি দ্বারা কি বুঝি? অর্থাৎ যে বহুব্রীহি সমাসে মাঝের পদটা লোপ পাবে তাকে আমরা মধ্য পদলোপী বলি। কিন্তু এই মধ্য পদলোপী বহুব্রীহির ক্ষেত্রে মজার বিষয়, এটার মাঝের পদটা লোপ পায় না, এটা লোপ পায় একদম শেষের পদগুলো। বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে প্রায় 99% এর ক্ষেত্রে দেখুন আমরা এর মধ্য পদ মানে কি মাঝের পদ বুঝি, কিন্তু মাঝের পদ লোপ না পেয়ে শেষের পদগুলো লোপ পাবে। যেমন দেখেন যদি বলে এরকম যে গায়ে হলুদ, এটার ব্যাপক বলে কি পাবো? দেখেন গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ। আবার দেখেন যদি বলি এরকম যে মুখে ভাত, মুখে ভাত, তাহলে এটা কি হচ্ছে? মুখে ভাত দেয়া হয় যে অনুষ্ঠানে। এরপর হচ্ছে হাতে খড়ি, হাতে খড়ি বা হাতে ছড়ি, হাতে খড়ি কারণ কি হাতে খড়ি, খড়ি মানে হচ্ছে খড়ি মানে বা চক পেন্সিল দেয়া হয়। দেখুন এগুলো বেসিক্যালি, এটা হাতে খড়ি মুখে ভাত, এটা বেসিক্যালি হিন্দুদের ধর্মীয় উৎসবের মতো বলতে পারেন। যে দেখবেন যে কোনো একটা ছোট বাচ্চা এই প্রথম হচ্ছে খাবার শিখবে বা খাবার খাওয়া শুরু করানো হবে অফিসিয়ালি, তখন যে অনুষ্ঠানটা করে সেটা হচ্ছে মুখে ভাত। ঠিক একইভাবে যখন তাকে স্কুলে ভর্তি করানো হবে বা বিদ্যা শেখানো হবে, তার হাতে প্রথম যে চক পেন্সিল তুলে ধরে এই যে অনুষ্ঠানটা করে সেটাকে আমরা বলছি হাতে খড়ি।
দেখুন যে এই অনুষ্ঠান, এই শব্দগুলোর মধ্যে শব্দগুলোর অর্থ থেকে এখানে অনুষ্ঠানটা বেশি প্রাধান্য পাচ্ছে। এখানে না মুখটা ইম্পর্টেন্ট না ভাবটা ইম্পর্টেন্ট, এর ইম্পর্টেন্ট অনুষ্ঠান। গায়ে হলুদ, এখানে গাও ইম্পর্টেন্ট না, হলুদটা বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ওই হলুদের অনুষ্ঠানটা। আর এই জন্য আমরা এটাকে বলছি বহুব্রী সমাস। আর যেহেতু শেষের পদগুলো লোপ পেয়ে যাচ্ছে, আমরা এটাকে বলছি মধ্য পদলোপী বহুব্রী। উচিত ছিল শেষের পদ, সরি মাঝখানের পদ বিলুপ্ত হওয়া, মাঝখানের পদ বিলুপ্ত না হয় প্রথম দুটো পদ ঠিক থেকে শেষের পদগুলো লোপ পেয়ে যায়। এরপর আসেন আমরা শিখবো হচ্ছে অলুক বহুব্রী। শিখবো এখন অলুক বহুব্রী। কিছু না আমরা অলুক দ্বন্দ্ব শিখেছিলাম, অলুক দ্বন্দ্ব শিখেছিলাম। অলুক মানে হচ্ছে বিভক্তি লোপ পায় না। অলুক মানে কি বিভক্তির লোপ পায় না, যেখানেই বিভক্তির লোপ পাবে না আমরা সেটাকে বলবো অলুক। তাহলে অলুক বহুব্রীর ক্ষেত্রে কি এখানে বিভক্তি লোপ পাবে না? এখানে তাহলে অলুক দ্বন্দ্বের সঙ্গে অলুক বহুব্রীর পার্থক্য হচ্ছে যে এটার প্রথম পদে বিভক্তি থাকবে, শেষ পদে কোনো বিভক্তি থাকবে না। আবার বলছি প্রথম পদে বিভক্তি থাকবে, শেষ পদে বিভক্তি থাকবে না। যেমন দেখেন যদি বলি এরকম যে কানে কলম, দেখেন এটা হচ্ছে সমস্ত পদই হচ্ছে কানে কলম একসঙ্গে। এখন এই যে সমস্ত পদে একার যুক্ত আছে এবং যুক্ত আছে কোন পদে? প্রথম পদে, শেষ পদে যুক্ত নেই, কানে কলম। আবার বলতে পারি যে মাথায় পাগড়ি একসঙ্গে, অথবা হাইফেন দিতে পারি, যে কোনো একটা করতে পারি, মাথায় পাগড়ি। তাহলে দেখেন অন্তস্থ অ আছে, মাথায় পাগড়ি, কানে কলম, ঠিক আছে। এই অথবা গলায় গামছা, এই যে শব্দগুলো আছে এইগুলোকে আমরা বলছি যে অলুক বহুব্রী। কেন অলুক? এটা প্রথম পদে বিভক্তি থাকে, শেষ পদে বিভক্তি থাকে না, আর অর্থেরও ভিন্নতা আছে। এই যে কানে কলম মানে কি, ধর আমি কানে কলম দিয়ে ঘুরে বেড়াচ্ছি, এইগুলোকে লোকজন আমাকে কানে কলম বলবে না। এখানে কানে কলমটা বোঝানো হচ্ছে যে কাঠ মিস্ত্রিকে, দেখবেন যে কাঠ মিস্ত্রি সারাদিন একটা কানে কলম রাখে আর মাপজোক করে আর খুঁটখুট করে তার কাঠগুলো কেটে ফেলে, বা যেখানে যেখানে কাঠ করতে সেখানে কাঠ মানে কাজ করে। এই জন্য আমরা কানে কলমটা কাকে বুঝি? কাঠ মিস্ত্রিকে বুঝি। তার মানে মনে করি যে বহুব্রী সমাস মানে সবসময় অন্য পদের অর্থ বলে থাকবে, এখানে আপনার মেইন পদের অর্থ কখনোই থাকবে না। ওকে, এরপরে আমরা আমরা কয়টা বহুব্রী শিখলাম? আমরা শিখলাম যে সমানাধিকরণ শিখলাম, আমরা ব্যতিকরণ শিখেছি, আমরা ব্যতিয়ার শিখেছি, মধ্যপদ শিখলাম, প্রত্যয় শিখলাম, অলুক শিখলাম। এখন আসলে আমরা শিখবো নয় বহুব্রী। আসলে নয় না, এটা হচ্ছে নং। এর উচ্চারণটা হচ্ছে নং বহুব্রী। এটা অনেকে আমরা ভুল বলি, কেউ নয় বলি, কেউ নঞ্চ বলি। আমাদেরকেও স্কুলে বা কলেজে এটাকে নয় শেখানো হয়েছিল, কিন্তু আসলে এটার উচ্চারণ হচ্ছে নং। এটার উচ্চারণটা হচ্ছে নং বহুব্রী। এটাই প্রমিত। প্রমিত কি? নং বহুব্রী। আসেন আমরা এটাই বলা প্র্যাকটিস করি এবং এটাই শেখাবো পরবর্তী প্রজন্মকে। ঠিক আছে, তাহলে এই বহুব্রীর নাম কি? এই বহুব্রী হচ্ছে নং বহুব্রী। এই নং বহুব্রী এটার বেসিক বিষয়টা কি? বেসিকটা কি? এটার বেসিক হচ্ছে যে এখানে না বোধক অব্যয় দ্বারা শুরু হবে। কি হবে? যেখানে পূর্বপদে বা বিশেষ্য পূর্বপদের আগে একটা পূর্বপদ থাকবে, কিন্তু বিশেষ্য, এই বিশেষ্য পূর্বপদের আগে কি থাকবে? যে না বোধক থাকবে। অর্থাৎ পূর্বপদটা হবে বিশেষ্য পদ, তার আগে থাকবে না। এগুলোকে আমরা বলছি যে নং বহুব্রী। যেমন দেখেন যদি বলি যে অজ্ঞান, এর যদি বেশ বাক্য করি তাহলে কি পাচ্ছি? দেখেন যে ন, এই নটা দন্ত ন, আমি আবেগে মূর্ধন্য দিয়ে ফেলেছি, ন জ্ঞান যার। কি লিখলাম? ন জ্ঞান যার। দেখেন এই জ্ঞান, জ্ঞান পদ কোন পদের? বিশেষ্য। বিশেষ্যের আগে একটা ন এসেছে, না বোধক অব্যয় এসেছে, এটাকে বলছি আমরা নং বহুব্রী। আবার দেখেন যদি বলি যে ব্যাহেড, তাহলে কি বলছে? ন হেড যার। ওকে, তাহলে কি হচ্ছে? ব্যাহেড। ঠিক একইভাবে দেখেন আরো বলতে পারি যে নির্ভুল, যে ন নেই ভুল যার, নির্ভুল। আর বলতে বেহুশ, নেই হুঁশ যার, বেহুশ। আর বলতে অবুঝ, নেই বুঝ যার, অবুঝ। এগুলোকে আমরা বলছি নং বহুব্রী। এখান থেকে পরীক্ষায় ভালো প্রশ্ন আসে। সো এই নং বহুব্রীর আপনি উদাহরণগুলো কিন্তু মাথায় রাখবেন। এটা থেকেও প্রশ্ন আসে এবং নয় তৎপুরুষ থেকেও প্রশ্ন আসে। দুটোর মধ্যে প্যাচ লাগায় না, দুটো কিন্তু দুই রকম। একটা অর্থ ঠিকঠাক দিবে, একটা অর্থ ঠিকঠাক দিবে না। এটাই একটা পার্থক্য, বড় পার্থক্য। আর এটার ক্ষেত্রে বিশেষ্য পদের পূর্বে নং অব্যয়টা বসে। এরপরে সর্বশেষ 8 নাম্বার, এই 8 নাম্বার সঙ্গে আমরা আরেকটা শিখব, তার মানে দুটো আমরা একসঙ্গে শিখতে পারবো। তা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী। কি
কি দেখেন তো, এক সংখ্যা বাচক বহুব্রীহি ভার্সেস দ্বিগু সমাস। সংখ্যাবাচক বহুব্রীহি ভার্সেস দ্বিগু সমাস। এখন এই দুটো আমরা একসঙ্গে শিখবো, কারণ এই দুটো দেখতে একই রকমই, এই দুটো দেখতে অনেকটাই একরকম, এই জন্য আমরা এই দুটো একসঙ্গে শিখবো। ঠিক আছে, আসেন এটা দেখে সহজে বোঝা যায় না যে কোনটা আমাদের বহুব্রী আর কোনটা হচ্ছে আমাদের দ্বিগু। তো এই দুটাকে আমরা কিভাবে আলাদা করতে পারি সেই জিনিসটা আগে শিখে নিব। আসেন এটার কিছু বৈশিষ্ট্য, আমরা তিনটা বৈশিষ্ট্য শিখবো। এই তিনটা বৈশিষ্ট্য যার মধ্যে পাবো আমরা তাকে বলবো হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী, আর যে তিনটাকে আমরা পাবো না সেই তিনটাকে বলবো হচ্ছে, সেগুলোকে বলবো হচ্ছে দ্বিগু সমাস। তার মানে তিনটা বৈশিষ্ট্য। দেখেন এক নম্বর বৈশিষ্ট্য কি? এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে শব্দের শুরুতে সংখ্যা, দুটারই যে শুরুতে সংখ্যা। দুই নম্বর হচ্ছে যে শব্দের শেষে, শব্দ মানে সমস্ত পদের শেষে, আমি যদি পদ দেখে শব্দ লিখে দিয়েছি, আচ্ছা পদের শেষে দিই, পদের একটু দেখেন বুঝতে সুবিধা হবে যে পদের শেষে আ হ্রস্বই অথবা দীর্ঘই থাকবে। তিন নম্বরটা কি ইম্পর্টেন্ট, যে সমস্ত পদটি বিশেষণ হবে, সমস্ত পদটি বিশেষণ হবে। আর এই তিনটা কিন্তু হচ্ছে, এই তিনটা কিন্তু আপনার সংখ্যাবাচক বহুব্রীর উদাহরণ। লেখা কি দেখা যায়? স্পষ্ট কি দেখতে পারেন? একটু আমাকে জানাবেন। লেখা কি দেখতে পাচ্ছেন? একটু আমাকে জানাবেন, কারণ মাঝে মাঝে মার্কার কালি ছেড়ে দিচ্ছে। আশা করছি দেখতে পাবেন। আসেন যে বিষয়ে বলছিলাম, যে হচ্ছে এই যদি সমস্ত পদ বিশেষ্য হয়ে যায়, বিশেষ্য হয়ে গেলে তার দ্বিগু সমাস। ঠিক আছে, আর শব্দের শেষে পদের শেষে আর রস্বই দীর্ঘ থাকবে। কিছু উদাহরণ দেখি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। যেমন দেখেন, যদি লিখি আমি যে চৌচালা, চৌচালা লিখতে পারি হচ্ছে চৌচালা, এরপর লিখতে পারি হচ্ছে দশভুজা, তারপর লিখলাম হচ্ছে ত্রিফলা, লিখলাম হচ্ছে শতাব্দী, এরপর লিখতে পারি হচ্ছে চৌবাচ্চা। আচ্ছা অল্প দিয়ে উদাহরণ দিই, আরটা লিখে হচ্ছে দশানন, হচ্ছে সেতার। প্রত্যেকটাই পরীক্ষা এসেছিল, একটু মাথায় রাখবেন। দেখেন চৌচালা, চৌ শব্দের শুরুতে চৌ আছে, চৌ মানে চার। দেখেন এটা ওখানে কি পাই, চাল যোগ আর চালা, শেষে আ আছে। চৌচালা দ্বারা অবশ্যই বিশেষ সম্প্রদায়ের বাড়িটার আকৃতি কেমন বোঝাচ্ছে, তার মানে সবগুলো শব্দ মিলে গিয়েছে। এটা হচ্ছে দ্বিগু, সরি সংখ্যাবাচক বহুব্রী। এটা কি সমাস? সংখ্যাবাচক বহুব্রী। এবার দেখেন এটা দেখেন ত্রিফলা, কি লিখেছি? শব্দের শুরুতে ত্রি আছে মানে তিন, ফল যোগ আ ফলা, ত্রিফলা আছে। কিন্তু ত্রিফলা দ্বারা কিন্তু কোনো বিশেষণ বোঝায় না। এই ত্রিফলাকে তিনটা ফলের সমাহার, কি কি আছে? হর্তকি, আমলকি, বহেরা, এই তিনটা ফলের যে ওষুধ বানানো হয় তাকে ত্রিফলা, বা এটা একটা নাম বোঝাচ্ছে। এটা কিন্তু হয়ে যাচ্ছে বিশেষ্য পদ, আর যখন এটা বিশেষ্য পদ হয়ে যাবে তখন এটা হয়ে যাবে দ্বিগু সমাস, আর এটা হয়ে যাচ্ছে সংখ্যাবাচক বহুব্রী। ঠিক একেবারে দেখেন দশভুজা, দেখেন 10 সংখ্যা আছে, ভূত যোগ আ, ভুজা শেষে আ আছে। আবার দেখেন দশভুজা মানে কি, যার 10টা হাত আছে, ধরেন আমি 10টা হাত আছে এরকম আলখাল্লা করে ঘুরে বেড়ালে আমাকে দশভুজা বলবে না। দশভুজা দ্বারা দেবী দুর্গাকে বোঝায়। তার মানে দেখেন অর্থটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই জন্য বহুব্রী। আর যদি সংখ্যা আছে সংখ্যাবাচক বহুব্রী। আবার দেখেন শতাব্দী, দেখেন শত আছে শেষে দীর্ঘইকার আছে, তার মানে এটাকে শতাব্দী থেকে মনে হবে হ্যাঁ এটা তো সংখ্যাবাচক বহুব্রী, কিন্তু না, শতাব্দী দ্বারা 100 বছর বোঝায়। 100 বছরের যে নাম, 100 বছরের যে নাম, আমরা তাকেই বলছি শতাব্দী, তার মানে বিশেষ্য বোঝাচ্ছে। এই জন্য এটা হচ্ছে দ্বিগু সমাস। কি সমাস? দ্বিগু সমাস। 10 এবার দেখেন চৌবাচ্চা, দেখেন চৌ আছে, শব্দের শেষে কিন্তু আকার নেই, কিন্তু আকার নেই মানে এই না যে এটা
দ্বিগু সমাস, এটা কিন্তু সংখ্যাবাচক বহুব্রী হবে। কারণ চৌবাচ্চা মানে কি, চার বাচ্চা আছে যার, আচ্ছা চার বাচ্চা যার আছে তাকে আমরা চৌবাচ্চা বলি না। চৌবাচ্চা দ্বারা কি বুঝি, যে পানি রাখার যে ড্রাম বা ট্যাঙ্কি থাকে বা টাঙ্কি থাকে, আমরা সেটাকে কি বলি, সেটাকে বলছি চৌবাচ্চা। মানে অর্থটা উল্টো পাল্টে দিচ্ছে, এগুলো বহুব্রী, শব্দের সাথে সংখ্যা আছে, সংখ্যাবাচক বহুব্রী। এবার দেখেন দশানন, দশানন মানে কি, 10 আননের সমাহার বা 10 আনন আছে যার। 10 আনন মানে কি, আননের মাথা, যার 10টা মাথা আছে। এখন আপনি যদি 10টা মাথার মুখোশ করে ঘুরে বেড়ান, আপনাকে কি দশানন বলবে না, কারণ দশানন হচ্ছে রাবণ, রাক্ষসদের রাজা রাবণকে বোঝানো হয়। ঠিক একেবারে সেতার, দেখেন সেতারে অনেকে মনে করে যে এখানে সে মানে হচ্ছে তিন, তিন তারের সমাহার, কিন্তু সেতারে তিন তার নয়, এখানে চারের অধিক তার থাকে। বলতেছে তিন তারের সমাহার আর আছে চারের অধিক তার, তার মানে অর্থ ঠিকঠাক দিচ্ছে না। আর অর্থ ঠিকঠাক না দিলেই তার চোখ বন্ধ করে বহুব্রী। আর যেহেতু শব্দের শুধু সংখ্যা আছে, এই জন্য এটাকে আমরা বলবো সংখ্যা বাচক বহুব্রী। বুঝতে পেরেছেন কি যে কেন এটা সংখ্যাবাচক বহুব্রী হলো? এরকম আরো আছে, দেখেন যদি কি তে মোহনা, দেখেন তে মোহনা, তে মোহনা কিন্তু এটা তিনটা নদীর সমাহার বা তিনটা নদীর মিলন স্থল। তার মানে এটা একটা নাম, মিলন স্থলের নাম, তিনটা নদীর মিলন স্থলের নাম হচ্ছে তে মোহনা। এই জন্য এটা হচ্ছে আপনার সংখ্যাবাচক বহুব্রী না হয়, এটা হয়ে যাবে দ্বিগু সমাস, বিশেষ্য বোঝাচ্ছে। ওকে, আপনারা কি বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারেন তাহলে খুবই ভালো, আলহামদুলিল্লাহ। এরপর আসেন আমরা তাহলে সমাস শিখলাম কটা, চারটে শিখে ফেলেছি। দ্বিগু শিখেছি, কর্মধারী শিখলাম, এরপরে সংখ্যাবাচক বহুব্রী শিখলাম, এর পাশাপাশি আমরা দ্বিগু শিখলাম। বাকি আছে দুইটা, একটা হচ্ছে তৎপুরুষ সমাস, আরেকটা কি সমাস আছে, আরেকটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। আসলে আমরা তৎপুরুষ সমাস দ্রুত শিখে ফেলবো, মজা, খুব শর্টকাটে শেখা যায়, এটা শিখতে খুব বেশি কষ্ট হয় না। ওকে, ক্লাস কি বেশি বড় হয়ে যাচ্ছে? ক্লাস তো নরমালি তো 1.5 ঘন্টা ক্লাস করতেই হবে। আপনারা ক্লাসে খুব কম থাকেন পার্টিসিপেন্ট, যদিও এই ক্লাস ব্যাচের স্টুডেন্ট সংখ্যাও কম, কারণ এর আগে ব্যাচগুলোতে স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি ছিল আমাদের, এতে স্টুডেন্ট সংখ্যাও কম, এগুলো লাইভ ভিউও হয় কম। তবে দেখা যায় যে পরে গিয়ে বেশ কিছুদিন দেখেন, আবার পরে মেসেজ করেন না বুঝতে পারলে, তবে চেষ্টা করবেন যে ক্লাসগুলো লাইভ করতে। আপনি লাইভ করলে প্রশ্ন করার সুযোগ থাকে, অনেক কিছু বোঝার সুযোগ থাকে। ওকে, আসেন আমরা তৎপুরুষ দেখি। তৎপুরুষ সমাসের সংজ্ঞাটা হচ্ছে এরকম, অর্থাৎ বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলে তৎপুরুষ সমাস। আমরা খুব ঝটপট শিখবো, বিভক্তি লোপ পেয়ে যে সমাস হবে আমরা তাকে বলে তৎপুরুষ সমাস। আর বিভক্তি লোপ পাবে এরকম মানে বিভক্তি লোপ পাবে এরকম বিভক্তি পাবো আমরা 6টা। কি কি? প্রথমত বা শূন্য, এটা তো বিভক্তি নাই, এটা বাদ। দ্বিতীয় পাবো, তৃতীয়, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, তা পেলাম ধরো 6টা। আর এক্সট্রা আছে 3টা। এই মিলে তৎপুরুষ সমাস হচ্ছে মোট 9 প্রকার। কয় প্রকার? তৎপুরুষ সমাস হচ্ছে 9 প্রকার। আজ আমরা ঝটপট শিখে ফেলি। একটা ক্লাস প্রথমে শিখবো যে দ্বিতীয়া, দ্বিতীয় বিভক্তি যদি বলতে সমাজকে বলবো দ্বিতীয়, দ্বিতীয় বিভক্তি লোপ পাবে। যেমন কি দেখেন, যদি আমকে পুরানো, আম পুরানো, ছেলেকে ভুলানো, ছেলে ভুলানো, ছেলে ভুলানো। দেখেন এখানে দুটোতে কে বিভক্তি ছিল, আর দ্বিতীয় বিভক্তিতে কি কি আছে, কে রে, কে রে, এ ও তে দে। তো বেসিক্যালি কে রে, বেসিক্যালি কি থাকে, কে রে। তাহলে দেখেন এইটাকে কে বিভক্তি লোপ পাচ্ছে, তৃতীয়া আর চতুর্থী দেখতে অনেকটা একই রকমই, তবে আপনি কিভাবে বুঝবেন যে এটা দ্বিতীয়া আর এটা চতুর্থী, এটা আপনাকে বুঝতে হবে। এটা বোঝার নিয়ম হচ্ছে যে যে কে বা রে যদি জন্যে বা নিমিত্তে বোঝায়, জন্যে বা নিমিত্তে বোঝায় তাহলে তা চতুর্থী। আর যদি কে রে এটা দ্বারা যদি জন্যে বা নিমিত্তে যদি না বোঝায়
যদি জন্যে বা নিমিত্তে না বোঝায় তাহলে তা হবে দ্বিতীয়া বিভক্তি। সহজ হিসাব, যদি কে এবং রে দ্বারা জন্যে বা নিমিত্তে প্রকাশ করা হয় তাহলে চতুর্থী, আর জন্যে বা নিমিত্তে যদি প্রকাশ না করে তাহলে তা হয়ে যাবে দ্বিতীয়া। ব্যাস, এইটুকু হচ্ছে বেসিক বিষয়, আর এইটুকু আপনাকে বুঝতেও হবে। এবার আসেন যে উদাহরণ দেখি, যদি বলি যে দেবকে দত্ত দেবদত্ত, কি লিখলাম দেখেন, দেখছি যে দেবকে দত্ত ইকুয়াল দেবদত্ত, মানে দেবতার জন্য দত্ত, এই যে কে দ্বারা জন্য বা নিমিত্তে বোঝাচ্ছে। আবার যদি দেখি যে গুরুকে ভক্তি গুরু ভক্তি, গুরুকে ভক্তি গুরু ভক্তি, তাহলে এই কে বা রে দ্বারা জন্য বা নিমিত্তে বোঝাচ্ছে। আবার এই চতুর্থী তৎপুরুষকে আমরা নিমিত্তার্থে চতুর্থী বলি, যদি বলি যে বিয়ের জন্য পাগল, বিয়ে পাগল, কি বলতে পারি যে বিয়ের জন্য পাগল, এটা হচ্ছে বিয়ে পাগল, এটাকেও বলতে পারছি আমরা চতুর্থী তৎপুরুষ সমাস বা নিমিত্তার্থে চতুর্থী। তাহলে দ্বিতীয় তৃতীয় চতুর্থী এর পাশে আমরা শিখব পঞ্চমী। পঞ্চমীতে কি আছে? পঞ্চমীতে আছে হতে থেকেছে, পঞ্চমীতে কি আছে? হতে থেকেছে। তো হতে থেকেছে বিভক্তি রূপ পাবে, তোমরা দেখো বিলেত হতে ফেরত, তাহলে কি হচ্ছে বিলেত ফেরত, বিলেত হতে ফেরত, বিলেত ফেরত। ওকে, আরো বলতে পারি যে মুখ হতে ভ্রষ্ট, মুখভ্রষ্ট। ঠিক একইভাবে পথ হতে ভ্রষ্ট, পথভ্রষ্ট। লেখা কি দেখা যাচ্ছে? ওইদিকে একটু ছাড়াছাড়া হয়ে গেছে। পথ হতে ভ্রষ্ট, পথভ্রষ্ট। শুধু দেখতে মানে সমস্যা হয়ে যাওয়ার কথা, একটু কষ্ট করে দেখে নেন, আমি ঠিক করছি। দেখেন একটা কি আছে যে মুখ হতে ভ্রষ্ট, মুখভ্রষ্ট, বিলাত হতে ফেরত, বিলেত ফেরত, স্কুল থেকে পালানো, স্কুল পালানো, এরকম যে উদাহরণগুলো পাবো সবগুলি হচ্ছে আমাদের পঞ্চমী তৎপুরুষ সমাস। কি সমাস? এগুলো হচ্ছে আমাদের পঞ্চমী তৎপুরুষ সমাস। ওকে, এরপর ষষ্ঠী। ষষ্ঠীতে কি থাকে? ষষ্ঠী থাকে হচ্ছে র এ, যেমন যেগুলো উপলের খণ্ড, উপল খণ্ড, উপল মানে তো পাথর, উপল খণ্ড। চায়ের দোকান, উপল হচ্ছে চা দোকান। ইচ্ছে নাই কেন? লেখেন যে চায়ের দোকান ইকুয়াল হচ্ছে চা দোকান, চায়ের দোকান ইকুয়াল হচ্ছে চা দোকান। তারপরে দেখেন এগুলোতে কিন্তু র বা এর বিভক্তি লোপ পাচ্ছে, আর এই কারণে আমরা এটা বলছি যে চতুর্থী তৎপুরুষ সমাস। কি বলছি? চতুর্থী তৎপুরুষ সমাস, চতুর্থী ষষ্ঠী, ষষ্ঠী, সরি। ওকে, আশা করছি এটুকু বুঝতে পেরেছি। এরপর আমরা সপ্তমীটা দেখব। কি দেখব? সপ্তমীতে কি থাকে? সপ্তমীতে থাকে হচ্ছে এ ও তে এতে। যেমন দেখেন যদি বলি যে বনে ভোজন, বনে ভোজন কি হচ্ছে? বন ভোজন। ওকে, এটা বনে ভোজন লিখে ফেলছি, বাংলা পাবো বন ভোজন। আবার দেখেন যদি অকালে পক্ষ, অকাল পক্ষ, অকাল পক্ষ, অকালে পক্ষ, অকাল পক্ষ, রথে আহরণ, রথাহরণ, এরকম যে উদাহরণগুলো পাবো এগুলি হচ্ছে আমাদের সপ্তমী তৎপুরুষ সমাস। তাহলে দেখেন ব্যাকরণ হবে তার একটা লোপ পায় না, আর এটা তো প্রথম পদে বিভক্ত লোপ পাবে না। দেখুন দেখেন যদি বলি গিয়ে ভাজা, অর্থাৎ অলুক তৎপুরুষ সমাস। ঠিক একইভাবে এরপর শিখবো যে হচ্ছে নং তৎপুরুষ। নং তৎপুরুষ কি? এখানে না বোধক অব্যয় থাকবে, এখানে কি থাকবে? না বোধক অব্যয় থাকবে। না বোধক অব্যযুক্ত হয়ে যে সমাজটা হবে তাকে আমরা নং তৎপুরুষ বলবো। আসেন কিছু উদাহরণ দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যেমন দেখেন যদি বলি যে অনাচার, যদি বলি কি অনাচার মানে কি? নয় আচার, অনা, অনাচার। আবার বলতে পারি যে অনাদর, কি বলতে পারি? অনাচার বলতে পারি, অনাদর বলতে পারি, আবার বলতে পারি যে অভাব বলতে পারি। দেখেন অনাচার, অনাদর, অভাব, এখানে
মানে মেইন বিষয়টা হচ্ছে দেখবেন যে এখানে নাবাচক অব্যয় থাকবে, কি কি দেখবেন, না, নেই, নাই, পূর্বপদে পূর্বে বসে যে তৎপুরুষ সমাস আমরা তাকে বলছি নং তৎপুরুষ সমাস। লাস্ট ওয়ান দেখেন, তা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। উপপদটা খুব সহজে আমরা স্বভাবতই পারি। এর বড় কারণ হচ্ছে এটা একদম এক কথা প্রকাশ আমরা যেগুলো উল্লেখ করতাম সেগুলো। এখানে মেইন একটা বিষয় আছে, হচ্ছে যে কৃদন্ত পদের সঙ্গে যে সমাস হয় আমরা তাকে বলছি যে উপপদ তৎপুরুষ সমাস। এখানে অর্থাৎ যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃত প্রত্যয় যুক্ত থাকবে, অর্থাৎ এখানে যে মানে একটা প্রত্যয় দেখেন, যে পদের পরবর্তী ক্রিয়ামূল অর্থাৎ পরবর্তী ক্রিয়ামূলটা থাকবে তার সঙ্গে যে কৃত প্রত্যয় যুক্ত হবে তাকেই আমরা বলছি কি যে উপপদ তৎপুরুষ সমাস। আমরা এদিকে এত কঠিন ভাবে যাব না, সহজ কথায় যে আমরা এক কথা প্রকাশ করে যেগুলো পেয়েছিলাম সেগুলোকে আমরা উপপদ তৎপুরুষ সমাস দিতে পারি। যেমন কি দেখেন, যে জলে চলে যা, জলচর, জল দেয় যে, চলো, পঙ্কে জন্মে যে, পঙ্কজ, আকাশে চলে যে, খেচর, এগুলি হচ্ছে আমাদের উপপদ তৎপুরুষ সমাস। আর এইভাবে আমাদের 9টি তৎপুরুষ সমাস শেখা হয়ে গেল। দেখেন এই তৎপুরুষ সমাস শেখার পরে আমাদের আর একটা সমাস বাকি আছে, তা হচ্ছে অব্যয়ীভাব সমাস। লাস্ট ওয়ান যে সমাসটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। আসেন এই অব্যয়ীভাব সমাস কাকে বলে, এটার শর্টকাট একটা টেকনিক আছে। এই এক টেকনিকে মোটামুটি এটা ক্লিয়ার হওয়া যায়। তবে এখানে আমরা বইয়ে যে সংজ্ঞাটা পাই এরকম যে পূর্বপদে অব্যয় যুগে যে সমাস নিষ্পন্ন হয় আমরা তাকে বলছি অব্যয়ীভাব সমাস। এখন অনেক সমাস পাবো যে সমাসগুলো কিন্তু পূর্বপদে অব্যয় থাকে, তবে কিছু কিছু অব্যয় পূর্বপদে যুক্ত থাকলেও ওটা অব্যয়ের মধ্যে পড়ে না, অন্য সমাসও হতে পারে। সে কি কি সমাস থাকতে পারে দেখেন, কি কি অব্যয় থাকতে পারে, তা হচ্ছে অ, অনা, বে, না, নি, স। আবার বলছি কি কি, অ, অনা, বে, না, নি, স। এই যে এখানে কয়েকটা আমি উপসর্গের কথা বললাম, এই উপসর্গগুলি তো অব্যয়। আপনাদের উপসর্গ ক্লাসে পড়েছিলাম যে উপসর্গগুলি হচ্ছে অব্যয়। এই যে অব্যয়গুলো বসলেও এটা কিন্তু সবসময় অব্যয়ভাব হবে না, এগুলো বাদ দিয়ে অন্য যে উপসর্গ আছে ওই উপসর্গগুলো গঠিত শব্দগুলিকে আমরা বলছি অব্যয়ীভাব সমাস। তবে অব্যয়ীভাব সমাস থেকে পরীক্ষায় কখনোই প্রশ্ন আসে না যে নিচের কোনটা অব্যয়ীভাব সমাস, খুবই কম রেয়ার প্রশ্ন আসে। এখান থেকে আসে কি, এখান থেকে অর্থ চেয়ে প্রশ্ন আসে। তার মানে আপনার এখান থেকে কাজ হবে যে অব্যয়ীভাব সমাস যখন করবেন তখন এখান থেকে কোন অর্থে ব্যবহৃত হচ্ছে সেটা আপনাকে পড়তে হবে। যেমন দেখেন আমি উদাহরণ দিচ্ছি, যদি বলি যে উপেক্ষ উপসর্গ, আপনি এখানে যে উপসহ, আবার লিখতে পারেন যে উপদ্বীপ, আবার লিখতে পারেন যে উপকণ্ঠ। দেখেন সবগুলোতে কিন্তু উপ উপসর্গ যুক্ত আছে। এখন দেখেন এই উপকণ্ঠ মানে কি, কণ্ঠের কাছাকাছি, তার মানে এই উপরাতে সাময়িক অর্থ ব্যবহৃত হয়েছে। উপদ্বীপ মানে দ্বীপের সদৃশ, উপশহর শহরের সদৃশ মানে শহরের মধ্যে, এটা মতো দেখতেও সাদৃশ্য অর্থে, কাছাকাছি অর্থে অর্থে। আবার একে বলতে উপকূল মানে ফুলের সাময়িক বা ফুলের নিকটে, ফুলের কাছাকাছি অর্থে ব্যবহৃত হচ্ছে। তার মানে উপসর্গগুলো কোন অর্থে ব্যবহৃত হচ্ছে অব্যয় ভাব সমাসে সেটা আপনাকে জানতে হবে। আবার দেখেন যদি বলি যেরকম দীপসা অর্থে, মানে যেমন দেখেন যদি ক্ষণে ক্ষণে, এখানে প্রতিক্ষণ, এই যে প্রতিক্ষণ এটা কিন্তু দীপসা অর্থে ব্যবহৃত হচ্ছে। আবার অভাব অর্থে নি ব্যবহৃত হতে পারে, যেমন কি নির্ভাবনা, নির্ভাবনা, এই যে নি এখানে কিন্তু নিটা হচ্ছে অভাব অর্থে ব্যবহৃত হয়েছে। আবার দেখেন নিরুৎসাহ, এই যে প্রথমে যে নিটা আছে এটাও কিন্তু হচ্ছে আপনার অভাব অর্থে ব্যবহৃত হয়েছে। আবার দেখেন হচ্ছে যদি অনু অর্থে পশ্চাৎ মানে পিছনে অনু ব্যবহৃত হয়েছে, অনুগমন, এই যে অনুপসর্গ, এই অনুটা বুঝে বুঝতে পারতে যে পশ্চাৎ অর্থে। তো এখানে কিন্তু আপনার প্রশ্ন কিন্তু আমাদের লেখা খুব সুন্দর করে দেওয়া আছে যে অর্থগুলো সহ যে কোনটা কোন অর্থে ব্যবহৃত হচ্ছে, কোন উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হচ্ছে, এইটা ভালো করে করবেন, তাহলে আপনাদের অব্যয় সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। তো এই তো হলো আপনাদের উপসর্গের একদম মানে যত দ্রুত বেসিকটা শেখা যায় শিখে উত্তর করবে সেটা শেখানোর চেষ্টা করছি। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনাদের এখান থেকে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আমার জায়গা থেকে আপনাকে সলভ দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি কি খুব শীঘ্রই আবার নেক্সট ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।